হঠাৎ পাশ থেকে গলা ভাসে ইফতেখারের। কাকা, কদিন দৌড়াবি না ভেবে হসপিটালে? প্রতিদিন বেঁচে যাবে মেয়ে। ব্যথায় নুয়ে থাকা সাত্তার দৃষ্টি তোল সেদিকে। তাদের দেখে চোখ রাঙিয়ে তাকানোর বৃথা চেষ্টা করে যায়, তবে মুখখানা থমথমে রয়ে যায় যথাযথ। ইফতেখার এগিয়ে তার নিকটে থামে। তাদের থমথমে অবস্থা দেখে বুঝে নিয়েছে কান্তার সাথে ভয়ানক কিছু ঘটেনি। সে কেবিনের দিকে একবার তাকায়, পরক্ষণে আবারও সাত্তারের উদ্দেশ্যে বলে, অযথা ঝামেলাটা না পাকালে কি হয় না আপনাদের? সহজ একটা জীবনকে কেন কঠিনতর পর্যায়ে নিয়ে যান? থমথমে গলায় সাত্তার বলে, কি করতে চাস তুই? আমার বলা হয়তো কান্তা আরো আগেই বলে দিয়েছে, আমাকেও তাই বলতে হবে। বলতে গেলে নিজের ক্ষোভ না দেখে সন্তানের দিকে একটু চোখ রাখুন। জোরাজুরিতে সবসময় সবকিছু সম্ভব হয় না। দেখছেনই তো অবস্থা। বিয়েটা দিয়ে দিচ্ছে না কেন? সেই তো পরের ঘরেই দিবেন। মলিন দৃষ্টি পুনরায় সম্মুখে মেঝেতে নামিয়ে নেয় সাত্তার। থমথমে গলায় উত্তর করে, কখনো না। সবসময় নায়ের দিকে স্থির না থেকে হ্যায়ের দিকের প্রতি সদয় হতে পারেন না? মরে যেতে দিতেন, তবে অযথা হসপিটালে নিয়ে এলেন কেন? দুদিন পর তো সেই আবারও মরতে যাবেই। প্রত্যুত্তর করে না সাত্তার। বিপরীতে বলার মতো কথাই যেন নেই তার কাছে। সে দ্বিগুণ শোকার্ত। ইফতেখার আবার বলে, মরতেও দিতে চান না, আবার বাঁচিয়েও রাখতে পারেন না। আসলে সমস্যা কি আপনার কাকা? বোনকে হারিয়েও আপনার শিক্ষা হয়নি? ক্রুব্ধ চোখে আবার তাকায় সাত্তার। ইফতেখার থেমে থাকে না তার এই চোখের প্রতিক্রিয়ায়, বরং গলা আরো উঁচু করে তোলে যেন। কেননা কর্মকাণ্ড জেনেই সে চরম বিরক্ত ছিল। এখন তার কথা শুনেও কিছু বাবা মা এমন কিছু সিদ্ধান্তে অটুট থাকতে চায় সন্তানের জীবনের বিপরীতে, যেখানে সন্তানকে মরতেও দেখতে পারে না, আবার বাঁচাতেও দেয় না। এমন ভাবান্তরের কারণে বিরক্তিকর কণ্ঠে জবাব দিতে চায় তার কাছে। বোনের মতো মেয়েকেও হারাতে চাইছেন, একই ভুল আবার করতে চাইছেন। কি নিয়ে বাঁচতে চান আপনি? কোনো জবাব নেই সাত্তারের মুখে। সে ইফতেখারের প্রতি রাগান্বিত পরিস্থিতির কারণে ব্যথিত চোখ জোড়া আবারও নামিয়ে নেয় অন্যত্র। সে কি চায় তার জবাব যেন তার কাছে নেই। শুধু এইটুকু জানে চেয়ারম্যান পরিবার তার অপছন্দ, চরম পর্যায়ের অপছন্দ। সেই সাথে এই ধরনের প্রেম প্রীতিও। ইফতেখার রাগ নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে সাত্তারের ফিরিয়ে নেওয়া দৃষ্টির দিকে। পরক্ষণে শক্ত গলায় জানতে চায়, আপনি আমার কিছু পরিষ্কার উত্তর দিন। মেয়েকে মরতে দেখতে যে পারবেন না তা আমি ভালো করেই জানি। কখনো কখনো মান সম্মানের আগে জীবন দেখা জরুরি হয়। আপনি বিয়েটা বিপুর সাথে দিবেন কিনা সেটা বলুন আমাকে। মেয়েকে বাঁচতে দেখতে চান কিনা সেটা বলুন। সাত্তার না তাকিয়ে থমথমে গলায় বলে, আমি চেয়ারম্যানের বাড়ি কখনোই যাইতাম না আত্মীয় করতে। কখনোই যাইতাম না তোর আব্বারে বিয়াই ডাকতে। তোর আব্বাও আইব না আমার মাইয়া নিতে। আপনাকে চেয়ারম্যান বাড়িতে যেতে হবে না, চেয়ারম্যানকেও আপনার বাড়ি আসতে হবে না। ওই বাড়িতে আপনার মেয়ের জায়গা না হলে আপনার বাড়ি রাখবেন। আপনার বাড়িতে তো জায়গা আছে রাখার মতো। প্রয়োজনে জামাই ঘর জামাই থাকবে, নিজের ইনকামে চলবে, স্ত্রীর দায়িত্ব নিবে। আপনার এতেও সমস্যা? সাত্তার আবার নিশ্চুপ। সে এমন একটা পরিস্থিতিতে আছে যে কোনো রকম সিদ্ধান্ত নিতেও তার বড্ড ভয়। ইফতেখার উত্তর চাইতে বলে, চুপ থাকবেন না কাকা। আমি এখানে ঠাট্টা করতে আসিনি, আপনাদের পরিবারের উপর মাতব্বরি করতেও আসিনি। একটা সমাধান চাইতে এসেছি মাত্র। আপনার মেয়েকে আপনার চেয়ে ভালো বাইরের মানুষ বুঝবে না, আমার পরিবারকেও আমার চেয়ে ভালো বাইরের কেউ বুঝবে না। আর বাইরের কারো উপহাস আমাদের কারোরই বুঝে ওঠার প্রয়োজন নেই। এই যে একটা ঘটনা কান্তা ঘটিয়েছে, দৌড়ে এলে তার ভালোর প্রত্যাশায় আপনারা এসেছেন। বাইরের কেউ কিন্তু ছুটে আসেনি তাকে বাঁচানোর লক্ষ্যে। আর তাই তার জীবনের লক্ষ্যটাও আপনাদেরই সুনিশ্চিত করা দরকার। সময় সুযোগ সব সময় সবার জন্য ভালোটা নিয়ে আসে না। একটু সহজ হন, একটু ছাড় দিয়ে চলেন। জীবন এমনিই সুন্দর সহজ হয়ে আসবে। বাইরের দিকে তাকিয়ে থেকে ক্ষতির চেয়ে লাভটা বেশি কখনোই হবে না। তারা ভালো হলেও তামাশা বসাবে, খারাপ হলেও তাই বসাবে। আপনার ভালোটা আপনার নিজেকেই দেখতে হবে। বিপুর তরফ হতে দায়িত্ব সমেত আমি আপনার কাছে প্রস্তাব রাখছি বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। ইফতেখার এতক্ষণে পাশে থাকা শিরিনের দিকে তাকিয়ে খেয়াল করলো শিরিন কেমন নিষ্পলক তাকিয়েছে তার দিকে। ইফতেখার তাকাতেই যেন দৃষ্টি গুটিয়ে নিতে ব্যস্ত হলো। শিরিনকে তাই জিজ্ঞেস করলো, কান্তা এখন কেমন আছে কাকি? চোখ নামিয়েই হালকা করে মাথা নেড়ে মলিন কণ্ঠে শিরিন জবাব দেয়, ডাক্তার জানাইছে ভয়ের কিছু নাই। বাড়ি যেতে বলছে? এখনো বলে নাই। ইফতেখার আবার তাকায় সাত্তারের দিকে। মতামত না নিয়ে যেন সে নড়বে না এখান থেকে। একটা জরুরি সমাধান চাই এর, তাই পুনরায় বলে, কাকা বলেন না কেন কিছু? আপনার একটা ইতিবাচক সিদ্ধান্তেই কিন্তু পরিস্থিতিটা বদলে যেতে পারে। সাত্তার একই অবস্থায় থেকে জিজ্ঞেস করে, আমি বদলাইলে সব বদলাইব। সব হয়তো না, কিন্তু অর্ধেকটাই সুনিশ্চিত বদলে যাবে, যার জন্য পুরোটা বদলে যাওয়ার প্রত্যাশাও রাখা যায়। যা
তবে তোর আব্বারে দেখি আসে কিনা। আব্বা এখন আসবে না, আব্বা এলে পুরোটাই বদলাতো। আপনি আপনার দিকটা ঠিক করেন। বললামই তো, প্রয়োজনে সে ঘর জামাই থাকবে, আপনি মেনে রাখতে পারলেই হলো। এরপর এজন্য কিছু হইলে তার দায়ভার তুই নিবি। ঠিক আছে, চেয়ারম্যান পরিবারের দিক থেকে কিছু হলে তার দায়ভার আমার। সাজবো না বধূ, বাজবে না সানাই, তবুও রইব না কোয়ার পর। দিবাস্বপ্ন সত্যি করে, আপনি আমার আপন প্রহর। পরবর্তী প্রহরে নিজের নামে করে নিয়েছে তারে একে অপরকে। মন থেকে কতটা মানতে পেরেছে তা জানে না সাত্তার নিজেই। তবে পরিস্থিতি তাকে বাধ্য করেছে একটা জেদের সম্পর্ক স্থির করতে অনিচ্ছা সত্ত্বে। ঘরের ভেতর তামাশা তৈরি হওয়াটা বড্ড বিরক্ত করে তুলেছে এ যাবৎ। এই তামাশা রীতি টানলো হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে। সরাসরি চলে এসেছে কাজী অফিসে। ইফতেখারের নেতৃত্বে দিয়েছে মেয়ের দায়িত্বে বিপুর হাতে তুলে। বিপু হসপিটাল থেকে আসার পথে বিব্রতকর অবস্থায় থেকে ভাইকে জিজ্ঞেস করে, ভাই কাউকে কিছু না জানিয়ে তো সব? জানাজানি এমনি এমনি হয়ে যায়, ডেকে জানাতে হয় না কাউকে কিছু। আব্বা রাগ করবেন ভীষণ। তুই ভয় পাচ্ছিস কেন? ঝুঁকি তো আমি নিলাম, বাড়ি ছাড়া হওয়ার ভয় তোর? রাগ আমার উপরও করেছিলেন, বাড়ি থেকে বিতরণ করেনি। তোমার ব্যাপারটা অন্যরকম। তুই কান্তাকে চাস কিনা তাই বল আমায়। বিপু ফ্যাফকাশে মুখখানা উপর নিচে নাড়িয়ে উত্তর করে, সে চায়, কিন্তু মনে তার ভীষণ ভয়। ভাইয়ের ব্যাপারটাই পুরোপুরি স্বাভাবিক হয়নি তার পরিবারে। সেখানে কান্তা সম্পর্কিত ব্যাপার কতটা অস্বাভাবিকতা ছড়াবে তা নিয়েই যত ভয় চেপেছে বিপুর মনে। সে তো পরিবারকেও ভালোবাসে, কান্তাকেও চায়, কিন্তু এভাবে চায়নি। পরিবার নিয়েই তার চাওয়াটা, যা হয়তো তাদের দুই পরিবারের অবস্থানের সম্পূর্ণ অস্বাভাবিক এবং অবাস্তব। বিপু এর আগেও চুপ ছিল, পরেও চুপই রইল। যা ব্যবস্থা করার নির্ভয়ে জেদি ইফতেখারি করলো। তাদের বাজারে রেখে সে বাড়ি গেল। নিশ্চুপে নিজ হাতে বিপুর কাগজপত্র নিয়ে এলো। ততক্ষণে কান্তার কাগজপত্র নিয়েও হাজির হয়েছে শিরিন। মন ভার করে রাখা পিতামাতা স্বয়ং উপস্থিত থেকে মেয়ের পছন্দের পাত্রে অর্পণ করলেন। ভাইয়ের সাহসিকতায় সাধের কান্তা ধর্মীয় আইনি অধিকারে আতাহার বিপুর নামে লিপিবদ্ধ। দেনমোহরের পরিমাণটা ইফতেখার নিজে প্রকাশ করলো 5 লক্ষ টাকা। কেননা এখানে তার নিজের বিয়ের সময়টাকে বেশ মনে পড়েছে। একই কাজই দ্বারা একই পরিবারের 2 কাজ। শ্রাবণের সেই কথা অনুযায়ী বিপুও তো চেয়ারম্যানের ছেলে, তারও মহর 5 লাখই হওয়া উচিত বলে মনে করলো সে। কেউ কোনো কথা রাখেনি এ নিয়ে। বিপু শুধুই দেখছিল ভাই কি করে। এমন একটা পরিস্থিতিতে নিজেদের পাওয়ার ব্যাপারটা আনন্দের চেয়ে বেশি ভয়ের ছিল পাত্রপাত্রী দুজনের নিকট। দুজনেরই ভয় পিতামাতার অনিচ্ছে এবং অপছন্দ জুড়ে। আনুষঙ্গিক ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। কাজী অফিসের কার্যক্রম শেষ হতে একটে বের হয় তারা। বাজারের জমজমাট স্থান। তারা প্রবেশের সময়ও যেমন কারো কারো নজর কেড়েছে, এখন একটে বের হওয়ার সময়ও জনদৃষ্টি আকর্ষণ যেন কয়েকগুণ বেড়েছে। এ সময় খালিদ উপস্থিত বাজারে ব্যাগ হাতে কয়েক কদম এগিয়েছে মাত্র। সামনে এসে ইফতেখারকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, তোরা এইখানে? এই তো কাজী অফিসে। তা তো দেখতেছি, কিন্তু হঠাৎ? বিপুর বিয়েটা সেরে নিলাম। তারা চললেও খালিদ জবাব পেয়েই থেমে গেছে স্তব্ধ বেশে। ইফতেখার সেদিকে মনোযোগ না রাখলেও দ্বিতীয়বারের মতো বিপু একবার দেখে নিয়েছে খালিদ ভাইয়ের বিস্মিত মুখ। অন্য সময় হলে হয়তো এমন চেহারায় অদ্ভুত আনন্দ পেত। আজ তার বিন্দুমাত্র হচ্ছে না। কদম যত ফেলছে মনের ভয়ও যেন বাড়ছে। সাত্তার তাদের থেকে গতি বাড়িয়ে পা ফেলছে। তার হনহনিয়ে যাওয়ার দিকে তাকিয়েই স্বাভাবিক গতিতে হাঁটছে ইফতেখার। গম্ভীর মুখটা নজর এড়ায়নি এক মুহূর্তের জন্য। খুব রাগ নিয়েই যেন বিয়েটা দিতে বাধ্য হলেন। শিরিন মেয়ের সাথেই হাঁটছে আঁচলে মুখ চাপা রেখে। সাত্তার এগিয়ে যাওয়ার পর তারা 3 জন এক থাকছে বিপু পিছু পিছু। বাজারের সীমানা ছাড়তেই ইফতেখার শিরিনের উদ্দেশ্যে বলে, কাকে টেনশন করবেন না কোনো, কাকাকেও টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। এখন তো এমনিতেও মন মানসিকতা ভালো নেই কারো। কটা দিন যাক, কান্তাকে বাড়ি নেয়ার ব্যবস্থা করব। শিরিন ভেজা গলায় প্রত্যুত্তর করে, খোদা যা রাখছে কপালে তাই হইব। আর কোন দুর্দিন আসছে তাও খোদাই ভালো জানে। সুদিনের প্রত্যাশা আর প্রচেষ্টা রাখলেই সুদিন আসবে, কিন্তু সুদিনকেও যদি দুর্দিন বলে গালি দিয়ে রাখেন তবে তো দিন কখনোই শুভ হতে পারবে না। আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া করুন যেন সব সহজ হয়ে আসে। তারা কথা বলতে বলতে এগিয়ে চলেছে। হুট করে পেছন থেকে কান্তার হাতটা ধরে থামিয়ে নিয়েছে বিপু। দুজনের কারোই নজর এড়ায়নি কান্তার পিছিয়ে যাওয়া। তবে সেদিকে মনোযোগ স্থির না করে কথায় এগিয়েছে ইফতেখার ও শিরিন। এদিকে কান্তার হাত ধরে একটু থেমেছিল বিপু, তাদের থেকে কিছুটা পেছনে থাকার জন্য। কান্তা মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আবার বিপুর দিকে ভেজা শক্ত চোখে তাকাচ্ছে। কেন তাকে থামালো? মুখে জিজ্ঞেস করার আগেই চোখের ভাষা স্পষ্ট বিপুর কাছে, কিন্তু তার মুখে উপস্থিত চরম বিরক্তি। বুড়ো জোড়া হালকা কুচকানো রেখেই সে জিজ্ঞেস করে, কি করলি তুই? প্রশ্নের সাথে সাথেই কান্তা চোখ নামিয়ে মলিন মুখে স্পষ্ট প্রত্যুত্তরে জানতে চায়,
কি করছি? মরতে গেলি কে? কান্তা ব্যথিত দৃষ্টি তুলে মায়ের যাওয়ার দিকে। বিপু ধরে রাখা হাত ছাকিয়ে উত্তর চায়। জবাব দেস না কে? চোখের জল আবারও গাল গড়ায় কান্তার, সাথে সাথে মুছে নেয় অন্য হাতে। গলার স্বর স্পষ্ট রেখেই বলে, প্রতিদিন বেঁচে মরার চেয়ে তো একেবারেই মরে যাওয়াই ভালো। বিপু দাঁত কিড়মিড়িয়ে বলে, রাস্তায় আসিস বলে একটা চরও মারতে পারছি না। আমার তো ইচ্ছা করতেছে নিজ হাতেই তোকে মানে একদম মেরে ফেলি। তুই মরলে কি হতো? হ্যাঁ, হতোটা কি? বেঁচে যেতি? এত না হালাল হারাম মানে একদম বাইশা চলস সবকিছু, এত না সাহস দেখাস? তো শেষমেশ এটা কি করলি তুই? হ্যাঁ, আল্লাহকে ভয় পেতে ভুলে গেলি? এইটুকু সহ্য হলো না তোর? মরতে যেতে হলো? হ্যাঁ, তো কি করতাম আমি? কত যুদ্ধ করা যায় একা একা? কতদিন বসে থাকা যায় এভাবে লড়ে? হ্যাঁ, আপনার তো ঘুম হচ্ছিল, আমার একদমই হচ্ছিল না। বাড়িতে ঘটকের ছায়া পড়লেই তোমরা বন্ধ হয়ে আসে, তার উপর আপনি তো যোগাযোগই বন্ধ করে দিলেন। গলা নিচু রাখলেও আগের মতোই শক্ত। বিরক্ত গলায় বিপু বলে, যোগাযোগ বন্ধ রেখে আমি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলাম? চেষ্টা করছিলাম না কিছু একটা করার? হুট করে চাইলেই কি মানে হাত ধরে ফেলা যায়? প্রতিকূল পরিস্থিতিতে তো আমাকে আগে নিজের পায়ে পোক্ত হয়ে দাঁড়াতে হবে নাকি? কোনো একটা কুল ঠিক না করে কিভাবে তোর হাত ধরতে আসি আমি? তো এখন কিভাবে ধরলেন? প্রশ্ন ছুড়ে দিয়ে বিপুর মুখে তাকিয়ে থাকে কান্তা। বিপু চুপ হয়ে যায়। কিভাবে যে ধরল সে নিজেও জানে না, কিন্তু অধিকারের হাত এবং বাহুতে সংযুক্ত হাত উভয় যে ধরতে পেরেছে তা বড্ড উপলব্ধি করতে পারছে। দুশ্চিন্তায় থেকেও পারছে। নিরুত্তর বিপুর রাগ অনেকটা সংযত হয়ে আসে, গলাটা কেমন ব্যথিত হয়ে আসে। আমার শরীর কাঁপছিল তোর কাণ্ডর কথা শুনে। কি বলবো তোকে আমি? আমার যে কেমন লাগতেছিল যদি তোকে বুঝাইতে পারতাম। এমনটা না করলেও পারতি কান্তা। কি বল মানে, তোর আমার কিছু বলার নাই। আজ তোকে ফিরে না পেলে আমি যে চেষ্টা করে যাচ্ছিলাম, তুই যে সহ্য করে যাচ্ছিলি, তার শেষটা তুই মানে এইভাবেই হতাশায় ঢেলে চলে যেতে প্রস্তুত হয়ে গেলি। হ্যাঁ, ছলো ছলো দৃষ্টি বিপুর চোখে রেখেই কান্তা কাঁপানো গলায় প্রত্যুত্তর করে, আমি কিছু খাইনি। এমন মিথ্যায়ও যেন বিপুর রাগটা আবার বেড়ে আসে। খাসনি? না খেলে তোকে হসপিটাল ভর্তি কেন থাকতে হয় বল আমায়? সত্যিই খাইনি, ওষুধ পাশে রেখে শুধু ভং ধরেছিলাম। আল্লাহ মাফ করুক। বিশ্বাস করুন, প্রত্যহ আমার ভালো লাগছিল না এইসব, তাই দেখতে চাইলাম আব্বা মা আমার উপর মন থেকে বিরক্ত কিনা, একটু হলেও মূল্য দিতে চাই কিনা। ধরে রাখা হাতটা যেন বিস্ময়ে ছেড়ে দিয়েছে বিপু। টুপটাপ ঝরে যাওয়া অশ্রু এবার দুই হাতেই মুছে নেয় কান্তা। আরো বলে, ডাক্তার দুর্বলতার কারণেই বোধহয় ভর্তি করে দিয়েছে। আমি তো চোখ বন্ধ রেখে অচেতন হওয়ার ভান করছিলাম শুধু। মাথায় দুশ্চিন্তার চাপ না থাকলে বোধহয় বিপু হাহা করে হাসতে এই কথায়, কিন্তু তা না হওয়ায় এখন যেন রাগে ঝিমিয়ে অস্পষ্ট হাসল ঠোঁট কার্নিশে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে মাথার চুল হালকা মুঠোয় ধরে এধার ওধার তাকায়। তা দেখে কান্তারও কেমন হাসি হাসি পায়। চমকে দিয়েছে যে তাকে। সেও ঠোঁট কার্নিশে কিঞ্চিত স্পষ্ট হাসি রেখে দৃষ্টি নামিয়ে নেয়। পরপরই বলে, তবে জানতাম না বিয়েটাই যে হয়ে যাবে এভাবে। তার এরূপ কথায় বিপুর অস্পষ্ট হাসি যেন এবার স্পষ্ট রূপ নেয়। কান্তা দৃষ্টিনত মুখে তাকিয়ে আবার তাকে ইফতেখার ও শিরিনের যাওয়ার দিকে। সাত্তার রাস্তায় নেই। ইফতেখার নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। শিরিন বাড়ির কাছে দাঁড়িয়ে আছে মেয়ের জন্য। বিপুর মনটা যে ভালো হয়েছে তা প্রকাশ না করলেও কান্তাকে বলে, কাকে দাঁড়িয়ে আছে? কান্তা সেদিকে তাকিয়ে হাঁটা ধরে। আসি। বিপু পিছু বলে, আমার চাকরি হয়েছে স্কুলে। কান্তা আবার পিছু ফিরে থামে। কবে? এই তো এই মাসেই। দেখা হয়নি তাই বলতেও পারিনি। ইনশাল্লাহ নতুন জীবন সুন্দর হোক। এক বাক্যে চাকরি ও বিবাহ, নতুন দুই জীবনের জন্য শুভকামনা জানিয়ে মায়ের কাছে গেল কান্তা। বিপুর এক পাশ শান্ত হলেও অপর পাশে ভিড় জমায় দুশ্চিন্তা। বাড়ি এসে নাস্তা করতে বসে গিয়েছিল ইফতেখার। পরপরই বিপু এসেছে। ভাত চাইল পরীর কাছে। পরে দুই ভাইয়ের মুখেই তাকায়। কান্তা বিষ খেলো আর তারা দেখে এসে ভাত খাওয়ার লাইন ধরেছে কেন? তাদের বিষাদে বিষম খেয়ে বসে থাকার কথা। বিশেষ করে বিপু। কান্তাবানোর শোকে তার মুখ শুকিয়ে যাওয়ার কথা, কান্নায় গলা ভেঙে যাওয়ার কথা, গলায় কলসি না বাঁধলেও তো পুকুরে ঝাঁপিয়ে পড়ার কথা। একই হলো কান্তাবানোর সাথে সেই আফসোসে। কিন্তু তার কিছুই দেখা যাচ্ছে না। যদিও অতি সামান্য পরিমাণে চিন্তিত লাগছে, কিন্তু সে যতটা প্রত্যাশা করছে সেই হিসেবে কিছুই না। ভাতের থালা সামনে দিলেও কথা নাড়াতে অপেক্ষা রাখে না পরি। ঘাড় কাত করে বিপুর মুখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আপনি কান্তাগো বাড়ি গেছিলেন তো ভাইজান? কান্তাবানো এখনো জ্যান্ত আছে? বিপু ভাত থেকে চোখ তুলে তাকাতে তাকাতে দরজার বাইরে থেকে ধমক আসে পারভিনের কণ্ঠে। তোরে কি করতে বলছিলাম? মশারি ধুইছোস? পরি জবাবদিহিতা ছেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেছে। যেতে যেতে পারভিনের সামনে দিয়ে বিড়বিড়িয়ে গেল, মায়া দয়া কিচ্ছু নাই, মাইয়াটা বিষ খাইছে। দেখতে যাইতে তো পারলামই না, খবরটাও নিতে দেয় না একেবারে।
পারভিন ক্ষিপ্ত চোখে তাকিয়েছিল কেবল তার যাওয়ার দিকে। পরক্ষণে ঘরের ভেতর দুই ছেলেকে ভাত খেতে দেখে কেমন গম্ভীর মুখে চলে গেলেন। কিছুক্ষণ পরে আফজল হোসেনের ডাক পড়ে। ইফতেখার তখন দালানে ছিল মিস্ত্রির কাছে। বাবার ডাকে এই ঘরে আসে সাথে সাথেই। আফজল হোসেন গম্ভীর মুখে বসে আছেন। পারভিন নিজেও ক্ষিপ্ত বেশে। ইফতেখার এসেই বলে, আব্বা ডাকলেন? সকালে কই গেছস? ইফতেখার 2 সেকেন্ডের মতো সময় নিয়ে বাবা মায়ের মুখে তাকিয়ে তারপর জবাব দেয়, হসপিটালে। কে? কান্তা বিষ খেয়েছে, দেখতে গেলাম। বিষ খাওয়ার ব্যাপারটা যেন একটু ভুরু কুচকে আনলো আফজল হোসেনের। মন মানসিকতা ভালো না হয় বাড়ির বাইরেও যাওয়া হয় না। তার রটারটিও আসেনি কানে। তবে পরীকে কোনো বিষয়ে ভীতিকর অবস্থায় ছুটতে দেখছিল, কিন্তু খেয়াল দেওয়া হয়নি। আফজল হোসেন কপালের ভাঁজে চিন্তা ধরে রেখে জিজ্ঞেস করে, কোন কান্তা? সাত্তার কাকার মেয়েটা। কপালের ভাঁজ খুলে আসে পরাপর বিরক্ত গলায় বলে, আমি তো অন্য কিছু শুনলাম। তুই হাসপাতাল না কাজী অফিসে গেছস? হ্যাঁ গিয়েছিলাম। কি জন্য? বিপুর বিয়েটা দিয়ে গেলাম। সাথে সাথেই হুঙ্কার তুলে গলা ছাড়েন ছেলের ওপর। তিনি মূলত এই খবর জেনেই ডেকেছেন তাকে। মাতবর হয়ে গেছস, নিজের মন মতো লুকায় বিয়া করে আমার মানির জন্য আধা শেষ করছস। এখন ছোটরে লেলাই দিছস। পাইছস কি তোরা? এভাবে মায়ের ইজ্জত শেষ না করে আমারে শেষ করে দিতে পারস না দুই ভাই? আজ কেমন মায়ের ধাঁচের কথা বলতে শুরু করে দিয়েছেন আপনিও। একটা মেয়ে মরতে গেছে, সেখানে আপনার মানিজ্জত বড় হয়ে গেল আব্বা। সে তো আপনার ছেলের জন্যই মরতে গেছে। বিপুর সাথে সম্পর্ক ছিল, আপনি জানতেন না? তারে ডাক দে, সম্পর্কে জুতা মেয়েরা ছুটাইতাম প্রয়োজনে। তুই বিয়ে দিয়ে সমাধান করতে গেলি কে? আমার কাছে জিজ্ঞাসস? আপনি অনুমতি দিবেন না তা আমি ভালো মতোই জানি। আর আমি আপনার সম্মান শেষ করতে নয়, বাঁচাতে গেছি। এই মেয়েটা যদি আজ মারা যেত, চেয়ারম্যান বাড়িতে সাথে সাথেই পুলিশের ভিড় পড়ত। কারণ বিষটা চেয়ারম্যানের ছেলের জন্য খেয়েছে। সেটা শুধু আপনি আর আমি না, সকাল থেকে পুরো এলাকায় জেনে গেছে। তোরা কাহিনী করে যাবি আর এলাকা জানবো না? বড় পাখাওয়ালাই হইয়া গেছস দুইটায়। আমি অন্যের ঘর ঠিক কইরা দেই সালিশ ডাইকা, আর আমার ঘর তোরা ভাইঙ্গা লোক হাসাইতে লাগছস। উঁচু গলায় কিছুক্ষণ বকে যায় আফজল হোসেন। ইফতেখার কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে শুনে বিরক্ত বেশেই চলে যায় নিজ ঘরে। এসে দেখে বিপু ভীতু বেশেই বসে আছে চেয়ারে, দৃষ্টি স্থির ছিল মেঝেতে। ভাইকে দেখেই চোখ তুলে মুখে তাকায়। তার জন্য কত বকা খেয়ে এলো ভাই। এখানে বসে বসে সবই শুনে যাচ্ছিল সে। ইফতেখার বাবার প্রতি বিরক্ত হয়ে তাকে বলে, তখন হুট করেই বেরিয়ে গেলি কেন? আব্বাকে সাথে নিয়ে যেতে পারলি না? দেখে আসতো বিষ খেয়ে কিভাবে হসপিটালে পড়ে আছে। এতেই যদি সিদ্ধান্তটা নিজে নিতে পারতেন, বাপ না হোক চেয়ারম্যান হিসেবে ডেকে নিতে, সমাধান একটা করে আসতেন। ভাইয়ের মেজাজ খারাপের কারণ তার জানা আছে। সে কথার প্রসঙ্গে ভ্যাবলা মুখে বলল, কি দেখাতে নিতাম ভাই? ওনার সমাধান তো তখন অন্যদিকে মন নিত নিশ্চিত। কান্তা তো বিষ খায়নি। খায়নি মানে? ভং নাকি ধরেছিল, আসার সময় বলল। ইফতেখারের মেজাজ আরো খারাপ হয়। সে চোয়াল শক্ত করে হতাশ চোখে তাকিয়ে থাকে। এবার যেন বাবার বকাঝকাগুলো কড়াকড়ি গায়ে লাগলো। কারণ প্রকৃত অর্থেই সে অযথা মাতব্বাড়িটা করে এলো, কারণহীনা ঘটনা ঘটিয়ে এলো। তাই ধমক দেয় চোখের সামনে থেকে দূর হয়ে যেতে। বিপুর হাসি পেয়ে যায়। ভাইয়ের প্রতিক্রিয়া দেখে মুখ টিপে অস্পষ্ট হাসতে হাসতে বেরিয়ে যায়। ইফতেখারের মেজাজ শান্ত হয় না। বাবার ধমকানো এখনো চলছে পাশের ঘরে, দুই ভাইকেই বকছে। তবে ইফতেখারের স্পর্ধা নিয়েই তিনি বেশি খেপেছেন। আর এই খেপার কারণেই মেজাজ বিগড়ে যাচ্ছে জেদি ছেলের। চলে যায় গোসল করতে, পরপরই শার্ট পরে প্রস্তুত হয়ে বেরিয়ে যেতে। ফোন এসেছে, তার লোক এসেছে বালুর মাঠে। মালামাল এনে রাখতে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চিরুনিটা হাতে তুলে একটু মাথাটাও আশ্রয় নেয়, দেহে সরিষার তেল ঘষে। হঠাৎ চোখে পড়ে হাত ঘড়িটা। এই ঘড়ি উপহারদাতা তার সবচেয়ে বড় যন্ত্রণা, মর্মের তীক্ষ্ণ যন্ত্রণা। সে যখন আশেপাশে থাকতো কারণে অকারণে মাথাটাও এত গরম হতো না। বিগড়ানো মেজাজও অল্প সময় শান্ত হয়ে যেত তার ক্ষুদ্র এক পলক দর্শনে। এখন সে নেই। তার শান্ত মনটাও যেন আঁচল ধরে পিছু পালিয়েছে সেই সাথে। ঘড়িটা হাতে তুলেও ইফতেখার মর্মব্যথার তাড়নায় রেখে দেয় যথাস্থানে। পড়ার রুচি আর হয়ে ওঠে না। মেজাজ বিগড়ানোর সাথে সাথে বিষণ্ণ করে তুলল যেন তার প্রেমময় মনটাকেই। বাইরে এসে কাজে মনোযোগ দেওয়ার পর ঘরে জন্মানো বিষণ্ণতা ও রাগ কেটে গেছে। বিকেল পর্যন্ত বালুর মাঠেই তাকে ব্যস্ত থাকতে হয়েছে। পরক্ষণে এসে একটু বসেছে ক্লাবে। সঙ্গীরা এসে আড্ডায় বসে পড়েছে কিছু সময়ের ব্যবধানে। এক পর্যায়ে ক্যারাম খেলায় মেতে গেলে ইফতেখার যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে। চেয়ারে হেলান দিয়ে তাদের খেলা দেখে এবং নিজের জগৎ নিয়ে ভাবে। দুপুরের পর থেকে বিপুর বিয়ে নিয়ে আশেপাশে রটারটিও যথেষ্ট হচ্ছে। তাতে তার কিছু আসে যায় না। চুরি ছিনতাই ডাকাতির মতো অন্যায় কিছু তো হয়নি। পবিত্র একটা সম্পর্ক গড়েছে আইন ও ধর্মীয় নীতি অনুসারে। সুতরাং তার কাছে এটা গায়ে মাখার কোনো ব্যাপারই না। অবশ্যই পাত্রপাত্রীর অধিকার আছে নিজেদের পছন্দকে প্রাধান্য দিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। কেননা জীবনটা তাদের, সংসারটাও তারা গোছাবে তাদেরই মতো করে।
এখানে অন্যদের পছন্দ জোর করে চাপিয়ে দেওয়া, মনোমালিন্যতা, রাগারাগি, হানাহানি একদমই অহেতুক অর্থ বহন করে। অথচ কিছু বাবা মায়ের অতিরঞ্জিত স্বভাবটুকু বড্ড বিরক্তিকর তার কাছে। এই যেমন তার বাবা মা এবং কান্তার বাবা মা। প্রেমে আবদ্ধ হয়ে ভুল না হয় একটা করেছেই, ভুলটাকে তারা গাঢ় কেন করে ফেলে? সহজভাবে ভুলকে পবিত্রতায় বেঁধে দিলেই কি পারে না? অতীত টেনে কেন এমন ক্ষোভ নিয়ে বসে থাকবে? এসব নিয়ে ভাবতে গেলেই বিরক্ত হয় ইফতেখার। ঈশার আজানের ধ্বনি কানে আসতেই উঠে যায় অবিলম্বে। বন্ধুদের খেলার ঢিসমিস করে দেয় মাঝামাঝি অবস্থায়। ক্লাব তালাবদ্ধ করে চলে যাবে। খেলা পরে হবে একসময়। আপাতত ছুটি নিতে বাধ্য করে। নামাজ থেকে বেরিয়েই খালিদ ভাইয়ের সাথে দেখা ইফতেখারের। আব্বার কানে যে খবরটা কে পৌঁছে দিতে পারে তা আন্দাজ করা শুরু করলে খালিদ ভাই থাকবে সন্দেহের শীর্ষে। তার মনটা এখন ভালো আছে বিধায় শান্ত স্বরে ফুরফুরে মেজাজে জিজ্ঞেস করে, বাড়ি যাচ্ছেন? মাঠে কাজ করাইলি? হ্যাঁ, করালাম। মালামাল তুলবে এদিকেই? কাল পরশু ইনশাল্লাহ। আব্বার কানে খবরটা আপনি প্রথম পৌঁছে দিয়েছেন, তাই না? জানাশোনা এমন একটা কাজ কেমনে করতে পারলে তুই? ভাবতে অবাক লাগে। মামার দিকটা একবার ভাববি না? তুই তো বুঝদার বড় ফোলা ছিলি। ভাগ্যের লেখক তো আমি না, যিনি সৃষ্টি করেছেন তিনিই ঘর নির্ধারণ করেছেন। ঘরে ওঠার সময়টাও আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ না দিলেই নয় খালিদ ভাই। আপনি না থাকলে যে কত আপডেট মিস করতো চেয়ারম্যান পরিবার। ভালো, চালিয়ে যান। বড় ভাইয়ের দায়িত্বের মধ্যেই পড়ে হয়তো এসব। নজর না রাখলে ছোটরা বিধ্বস্ত হয়। ঠোঁটের কোণে একটু হাসি ঠেসে দিয়ে চলে যায় ইফতেখার। যদিও সে তার ফুফাতো ভাইয়ের স্বভাবটা মজাদার ভেবেই বলে গেছে, কিন্তু খালিদের বেশ অপমানে লাগলো। সপ্তাহ 2-3 মনোমালিন্যতাই গেল তাদের। ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে। একজন বউ হয়ে এলো, তবুও রইল না খুব বেশি সময়। কেমন একটা অভাব ধরে রাখলো ঘরের মধ্যে। আরেকজনের আসার কথা ছিল, বন্দোবস্ত হওয়ার আগে দূরত্ব বাড়িয়ে চিরতরে চলে গেল। অবস্থান নিল দ্বিতীয় সীমানার ঘরে। প্রায় 3 সপ্তাহ যাবৎ বাড়ির দেয়ালে দেয়ালে বাড়ি খাচ্ছে এখন আরেক নতুন সদস্যের বার্তা, কিন্তু তাকেও ঘরে আনার কোনো রকমই বন্দোবস্ত হচ্ছে না। পুরাতন মানুষগুলোই রয়ে গেছে পুরনো জায়গায়, কিন্তু পুরাতন সুখটা যেন নির্হারা হয়ে আছে। আগের মতো হইহুল্লোড়ে একদম মাতে না ঘর দুয়ার। মনে মনে কেবল ঠাঁই নিয়েছে বিষাদ। বাবার সম্মুখীন হতেই ভয় পায় বিপু। ছায়া দেখলেই কেমন কেটে পড়ার তাগিদ তার। আফজাল হোসেনও রেগে আছেন। ঘটনা ঘটিয়ে দিয়েছে, কি আর করবেন তিনি? রেগে থাকার বেশি আর কিছুই যেন করতে পারছে না। ইফতেখারকে বকাঝকা করার পরপরই বিপুর উপর ধমকি ছিলেন একবার। এরপর ডাকেনও না, ছেলেরাও আসে না। কে আসবে পুনরায় ধমক খেতে? যত ছোটাছুটি শুধু পড়িন। নীরব নীরব ঘরটাকে সেও প্রাণোচ্ছল করে তুলতে পারছে না। একা একা কি আর চিৎকার করা যায়? পারবিন তো আছেই কপাল চাপড়ানোর তাড়াই। ছেলে দুইটাই তাকে বড্ড কষ্ট দিল। স্বামীর দেওয়া একঘাত আর নাই বা উল্লেখ করুক। মেয়ের কাছ থেকেও যেন প্রত্যাশা ছেড়ে দিয়েছে ছেলেদের প্রতিদানের কারণে। রবের কাছে একা একা কান্না করা আর অভিযোগ করাই যেন আজকালের প্রধান কাজ হয়ে উঠেছে তার। কি এমন পাপ করেছিল যার ফলাফল এত বিষাদ আনে তার মনে? রাস্তার কাজ শেষ হওয়ার পর আরও কয়েকটা কাজ হাতে নেবেন পরিকল্পনা করে রাখলেও নেওয়া হয়ে উঠছে না। মানসিকতা ভালো যাচ্ছে না, তাই আলাপ আলোচনায় বসছে না ঘরে কিংবা বাইরে। বাইরে গেলেই তো অসম্মানজনক কথাবার্তা উঠে আসবে। বড় ছেলের বউ নিয়ে তেমন গুঞ্জন না উঠলেও এবং ঘরমুখে প্রশংসাপ্রাপ্ত হলেও ছোট ছেলের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়ে রইল। ঘরের কাছে ঘর, একই এলাকার দ্বিমুখিতা, যাদের জীবনধারা জানে লোকে, তাদের নিয়ে গুঞ্জন করাটাই অতি স্বাভাবিক। আর এই স্বাভাবিক ব্যাপারটা দুইটা পরিবারেই অস্বাভাবিক আপত্তিকর হয়ে দাঁড়িয়েছে। না পারছে ফেলতে আর না পারছে মানতে। মাঝখানে ঝামেলা পাকিয়ে ঠান্ডা হয়ে রইল ইফতেখার ছেলেটা। নতুন ব্যবসায় মনোযোগী হয়েছে বেশ। বালু পাথর নিয়ে এগিয়েছে শুরুতে। অগ্রগতির দিকেই আছে ইফতেখার। চাহিদা অনুযায়ী বিনিয়োগও বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। স্থানীয় এলাকায় ব্যবসার ধরনটা একটু ব্যতিক্রম হওয়ায় সুবিধাজনকই মনে হচ্ছে শুরুটাই। প্রায় প্রতিযোগী শূন্য একটা পথ চলছে সে। রিজিকে কতদূর যাওয়ার সুযোগ আছে তাই দেখার বিষয়। আজকাল ভারী ব্যস্ততায় দিন পার হচ্ছে। এদিকে ঘরের কাজও শেষ হয়ে এসেছে, এবার গুছিয়ে নেওয়া দরকার। বাবা গম্ভীরতায় না ডাকলে ইফতেখার নিচ থেকে এসে আজ সামনে দাঁড়ালো কিছু বিশেষ আলোচনায়। আব্বা, কিছু কথা ছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে হিসাবের খাতা নিয়ে বসেছিলেন আফজাল হোসেন। পুরো ঘরের কোন কোন খাতে কত খরচ হলো তাই মিলিয়ে নিচ্ছিলেন। ছেলের উপস্থিতিতে মনোযোগ ছেড়ে জবাব দেন, বল। ট্যাক্স তো আমাকে দিয়ে পাঠাতে পারতেন। খালিদ ভাইকে পাঠানোর কি দরকার ছিল শুধু শুধু? তুই ব্যস্ত মানুষ, দরকার কি আর ভেজালের? বাবার অব্যক্ত অভিমানটা যেন ধরতে পারে ইফতেখার। প্রত্যুত্তরে বলে, ব্যবসা করছি বলেই যে আপনার কাজ ছেড়ে দিয়েছি এমনটা তো নয়। যে কাজগুলো আপনি আমাকে দিয়ে করাতেন আমি সবটাই করতে প্রস্তুত এখনো। আপনার কাজ করার পরেই অবসরতাটা আমার ব্যবসায় দেওয়ার জন্য ভেবেছি। যখনই প্রয়োজন বলবেন, শুধু সময় ঠিক করে নিব। কোনো কাজ হাতে নেওয়ার পর তা মনোযোগের সাথে না করলে কাজের অমর্যাদা হয়, ফলাফলও ভালো আসে না।
করতাছস মন দিয়া কর, খালি দূরের কেউ না, তারে আমার কর্মচারী হিসেবেই রাখছি। আমি সেটা বলছি না, আপনি তো এসব বিষয়ে আমায় ডাকতেন আগে। আমি আমার অবস্থানটা ধরে রাখতে চাইছি, আপনার কাজকে হেলা করতে চাইনি একদম। বুঝছি, দরকার হইলে ডাকবো। মালামাল আসে যায় কেমন? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। টাকা আরো কিছু ঢালতে হবে, অল্প স্বল্পে হবে না মনে হয় সামনে। লাগলে উঠাই নিস। যা বলতে আসছিলাম, ঘরের ব্যবস্থা তো আগে করা দরকার আব্বা। কিছু আসবাব নতুন আনা দরকার, আম্মার জন্য দোয়া করানো দরকার। এর আগে মসজিদে হইব দোয়া, শুক্রবারে মিলাদ করা, তাবারকের ব্যবস্থা কইরা। আচ্ছা। এমনি পারভিন আসে হাতে চায়ের কাপ নিয়ে। আফজাল হোসেন কাপ নিতে নিতে পারভিনের উদ্দেশ্যে বলে, ঘরে উঠতে কি কি লাগবো আসবাবপত্র জানা দাও ইফতিরে। পারভিন খাটের কোণে বসে গম্ভীর মুখে বলেন, 2টা খাট হইলেই হইব আপাতত। অরপার খাটটা ঘুনে ধরছে, আরেকটা অতিরিক্ত লাগবো অতিরিক্ত রুমের জন্য। বাকি সব পুরাতন নিয়েই উঠা যাবে। আফজাল হোসেন চায়ে চুমুক দিয়ে ইফতেখারের উদ্দেশ্যে বলে, সেগুনের 2টা খাট দেখিস বাজারে। আচ্ছা দেখবো না, মিলাদের টাকাটা দিয়েন, খালিদ ভাইকে ডেকে ব্যবস্থা করে নিব। কাল নিয়ে যাইস। ঠিক আছে। ইফতেখার চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে আফজাল হোসেন ডাকেন তাকে। আর শোন। ইফতেখার পিছু ফিরে তাকাতেই জিজ্ঞেস করেন, শ্রাবণ ফিরবো না? মুখটা মলিন হয়ে আসে যেন ইফতেখারের। সবটা না জানলেও কিছুটা আন্দাজ করতে পারেন তিনি। তাকে অপমান করলেও শ্রাবণকে ভুলে যাননি আফজাল হোসেন, বরং অপমানের পরেও যেন সুস্পষ্টবাদী শ্রাবণ তার পছন্দ। ইফতেখার কাটিয়ে পড়তে ছোট করে জবাব টানে, জানি না। রাগারাগি গার তর করা ভালো না, চোখের সামনে তো পরিণতি দেখা যায়, অযথা অশান্তি বানানোর দরকার নেই। বুকের ভেতর নিঃশ্বাস আটকে রেখে যেন বাবার মুখে তাকিয়ে থাকে ইফতেখার। ঠিক এই কথাটাই যদি বেশ কয়েক বছর আগে তিনি নিজে বুঝতেন, কেউ ঠকে যেত না হয়তো তার দ্বারা। এখনই বা বুঝছেন কোথায়? কান্তাকেও তো মানছেন না। সাত্তার কাকার সাথে রাগারাগিটা ধরে রেখেছেন নয় কি? অন্যকে বোঝানোটা বোধহয় খুব সহজ, বুঝে নেওয়াটা সহজ নয়। তবুও তা নিয়ে কিছু বলতে উদ্যত হয় না সে। বাবা হয়ে বোঝানো দরকার মনে করেছেন, তিনি বলেছেন, সুতরাং সে চুপই থাক। আফজাল হোসেন পরপরই বলেন, শ্রাবণের বাড়ি নিয়ে আয়। তার সাথে আমার যোগাযোগ নেই। যোগাযোগ থাকবো না কে? 2 দিন যাবৎ বিয়া করে যোগাযোগ বন্ধ করে দেশ, এসব রং তামাশা পাইছস? গলার স্বর কিছুটা উঁচু হয়ে আসে আফজাল হোসেনের। ইফতেখার প্রত্যুত্তর না করলেও পারভিন বলে, আপনি তারে চাপ দিতাছেন কে? যে গেছে তার ফেরার দরকার নাই। দুনিয়াতে মেয়ের অভাব পড়বো না, বিয়ে আর একটা করাই নিব। ওই রকম মেয়ে লোক আল্লাহ কারোর ঘরেই না ফালাক, ঘরের শান্তি শেষ। তুমি চুপ থাকো একদম। পারভিনকে থামিয়ে ইফতেখারকে আবার বলেন শ্রাবণের সাথে যোগাযোগ করে তাকে বাড়ি নিয়ে আসতে। শ্রাবণের প্রতি মায়ের অনীহাটাও লক্ষ্য করে ইফতেখার। বাবার কথায় কোনো রকম প্রতিক্রিয়া না করেই চলে যায় চুপচাপ। সে না হয় ভালোবেসেছে, তাই মন পাজরে শ্রাবণ বিরহ অবিরত চলছে। ঘরে ফিরলেই শূন্যতা ছুঁয়ে যাচ্ছে অনুভূতিতে। কিন্তু যে শ্রাবণ বাবাকে প্রত্যক্ষ অপমান করে গেল, তার জন্য বাবার এত দরদ কেন? অবসর দুপুরটাই একটু বিশ্রাম নিতে ঘরে এসে শুয়ে পড়েছে ইফতেখার। কপালের উপর হাতের পিঠ রেখে ভাবছে আপনজনদের নিয়েই। শ্রাবণের শূন্যতা ক্ষণে ক্ষণে বেশি যন্ত্রণা দেয় তাকে। এই যে বাবা বলল শ্রাবণ আনতে, আর মন যেন এক্ষুনি ছুটতে চাইছে শ্রাবণের কাছে। অথচ আজ কতদিন ওদিকে যাওয়াই হয় না, শ্রাবণের খোঁজও নেওয়া হয় না, দেখাও পাওয়া হয় না কোনোভাবে। ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টে শ্রাবণের নম্বরটা বের করে, ডায়াল করতে গিয়েও করে না। ব্যথা লাগে, অভিমানের ব্যথা। যে কাছে এসে ফাঁকি দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয়, তার প্রতি অভিমান জন্মাবেই বা না কেন? অভিমানের সেই বুদবুদে আবার বেরিয়ে আসে কন্ট্যাক্ট লিস্ট থেকে। দিবে না কল, ডাকবে না একদম। পরপরই মেসেজ লিস্ট খুলে সিম কোম্পানির অফারগুলো হটাতে শ্রাবণের ফোন থেকে আসা মেসেজে চোখ আটকে যেতে মনটা কেমন ধুক করে ওঠে। গত রাতে একটা SMS এসেছে, সচরাচর চেক করা হয় না বলে চোখে পড়েনি। SMSটা খুলতেই যেন তার হৃদয় স্পর্শ করে নেয় আক্ষেপ কাটিয়ে। ভুলে গেছেন? জানি পারেননি, তবে আপনি এত ভালো না হলেও পারতেন। ভালোর জন্য এই খারাপ মনেও কেমন অদ্ভুত মায়া ধরে যায়। প্রতিটি শ্রাবণ মুহূর্ত যেন শুধু আপনার নামেই কেটে যায়। কপাল থেকে অন্য হাতটা নেমে আসে ইফতেখারের। চেক করে আরো কোনো SMS আছে কিনা, কিন্তু আর পাওয়া হয়ে ওঠে না। এই একটাই আছে। লেখাটা আরো কয়েকবার পরে ইফতেখার প্রহারটা হয়ে ওঠে শ্রাবণময়। ভাবনাগুলো ভেসে যায় শ্রাবণ ধারায়। আবারও কি প্রণয় বুনবে সে এই মন পাড়ায়? উঠে বসে যায় সে, মনটা আনচান করে প্রণয়নীকে ডাকতে। আবার মনের একপাশ থেকে বাধাও আসে। মিনিট 5 কেটে যায় আকুপাকু মনের ভাবনাতেই। পরপর কল করে বসে শ্রাবণের নম্বরে। অনবরত অবসর দিন যাচ্ছিল শ্রাবণের। মা চরম রাগ হন, তাই ওই পরিবারের কথাটুকুও গুছিয়ে তুলতে পারে না মায়ের কাছে। তার মায়া গেঁথে আছে সেখানে, সঙ্গে আছে কিছু দুর্বিষহ ব্যথাও। তবুও মায়ায় ফিরতে চায়।
মা যা চাইছে তাতে মনের একদম সায় নেই। সম্পর্কটা সে খুব ভেবেচিন্তেই গড়েছিল। মায়ের ইচ্ছা এখন তা ভেঙে দিতে একদমই অনিচ্ছুক শ্রাবণ। মায়ের ক্রোধান্বিত হুকুম মানতে গেলে সবচেয়ে বড় রকমের অন্যায়টা করা হবে ইফতেখারের সাথে। ঘটে যাওয়া অন্যায় অবিচারের প্রেক্ষাপটে এই লোকটা একদমই নির্দোষ, তাই তাকে ঠকানোর সাধ্য শ্রাবণ রাখে না। এদিকে মাকেও বোঝাতে পারে না। কেটে যাওয়া দিনগুলোতে 2-1 বার যাই কথা তুলতে গেল শুরুতেই ধমক দিয়ে বিচ্ছেদের হুকুম রেখে দিয়েছেন সুলতানা। মেয়েকে সেই রূপনগরের সীমানায় যেতে দিতেও ইচ্ছুক নয় তিনি। জীবনে নতুন মন নিতে বলে দেন। আর এই বিষয়টা ভাবতে গেলেই শ্রাবণের হৃদয় ভেঙে কান্না আসে। একটা অন্যায়ের ফয়সালা করতে গিয়ে আরেকটা অন্যায় সে নিজে করে আসতে পারবে না। ফিরে যাওয়ার কথা রাখার অপেক্ষাতেই দিনগুলো পাড়ি দিচ্ছে। কোনো চাকরিও খুঁজছে না, বাইরেও কোথাও বের হচ্ছে না। ছোট্ট একটা রুমেই কেটে যাচ্ছে প্রহরগুলো। সঙ্গী হয়ে পাশেই বসে থাকে বিষণ্ণতা, মলিনতা। গতকালই ফোনটা ঠিক করিয়ে নিয়েছিল শিশিরকে দিয়ে। রাতেই একটা SMS করে রেখেছিল ভালো মনের জেদি লোকটার স্মরণে। এও ভাবছিল তিনি কল করে খুঁজেছিলেন কিনা আরও, কিংবা শহরের পথে এসেই সেদিনের মতো হয়তো হ্যাঁ নয়তো না। এখনো বসে বসে তাই ভাবছিল শ্রাবণ। হাতে নিয়ে বসেছিল একটা জামা, পাশের ভাড়াটিয়া মায়ের কাছে দিয়েছিলেন তৈরি করে দিতে। হাতের কাজটা শ্রাবণের হাতে তুলে দিয়েছে সুলতানা। জানালার পাশে বসে কাজ শেষ করে আর উঠেনি সে। অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে দূর আকাশে। ভাবনাগুলো পাখির ডানায় ভর করে উঠছে তার বিশালতায়। এমনি ফোনটা বেজে ওঠে, তার মনোযোগ কেড়ে নেয় সাথে সাথে। হাত বাড়িয়ে খাটের কোণ থেকে ফোনটা তুলে নিতেই বুকের ভেতরটা দুরু দুরু কেঁপে ওঠে। ঠোঁটের কোণে জ্বলে ওঠে কিঞ্চিত হাসি। চোখটাও ভিজে উঠতে চায়। ভারী নিঃশ্বাসে তা ঠেকিয়ে দেয় শ্রাবণ। পরপরই কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে মলিন শুষ্ক কণ্ঠে ভেসে আসে ইফতেখারের জবাব। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়ের তোলপাড় রেখেও স্বাভাবিক মুখে হাসি স্পষ্ট রেখে শ্রাবণ জিজ্ঞেস করে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেসেজ দেখে কল দিলেন? প্রশ্নের জবাব দেয় না ইফতেখার। শ্রাবণ কিঞ্চিত অপেক্ষায় থেকে আবার বলে, গতকালই ফোনটা ঠিক করলাম, ভাবলাম আর একটু জ্বালাতন করি। ইফতেখার শুষ্ক শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে, কি ভুল করেছিলাম আমি শ্রাবণ? কি দোষের শাস্তি আমার ঘাড়ে চেপেছে বলবে একটু? মুখের হাসিটা নিমেষেই অস্পষ্ট হয়ে যায় শ্রাবণের। ইফতেখারকে যে একটা ধোকাতুল্য চাপে রেখে এসেছে তা শুধু নিজের ভাবনা নয়, বাস্তব হয়ে ঠেকলো এই জিজ্ঞাসার পর। মুখে ধরে রাখতে চাওয়া হাসিটা আর ধরে রাখতে পারল না। তাই এই লোকটা তাকে চরম ভালোবাসে, যার প্রকৃত উপলব্ধি করতে পারে সে। তাই মুখটাও শুকিয়ে আসে যেন। ইফতেখার জবাবের আশায় থেকে জবাব পায় না, তাই আবারও জানতে চায়, বলো, অন্যায়টা আমার চিহ্নিত করাও। আমি খুঁজে পাই না হাজার চেষ্টা করেও। মনটা ব্যথিত হয়ে পড়লেও গলাটা স্বাভাবিক রাখার চেষ্টায় থেকে শ্রাবণ প্রত্যুত্তর করে, ক্ষমা করবেন, না শুরুতে আর না আজ। আপনার প্রতি কখনোই কোনো ক্ষোভ, বিদ্বেষ, পরায়ণতা আমার ছিল না। ও, তবে কি দেখাতে চাইলে আমায়? ভুল? তোমাকে যাচাই না করে আপন করাটা ভুল ছিল আমার, এটাই প্রদর্শন করতে চাইলে? হৃদয়টা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তবুও নিরত্ত শ্রাবণ। চোখ দুটো টইটম্বুর হয়ে গেছে, তবু অশ্রু গড়াতে না দেওয়ার বৃথা চেষ্টা। আবেগ আটকে রাখার দারুণ প্রচেষ্টায় ভেতর থেকে কেবল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যে স্পষ্ট করে তুলে উত্তরের প্রত্যাশায় থাকে ইফতেখারের কানেও। শ্রাবণ খুব বেশি সময় নেয় না, উত্তরে বলে, এমন কিছু চাইনি। সম্পর্কে আপনার কোনো দোষ কিংবা ভুল কোনোটাই প্রদর্শন করার সাধ্য আমার কখনোই না হোক। এখন তবে কি সাধন হলো? অকারণে যে কারোর দূরত্ব বেড়ে ওঠে তা তো জানতাম না আগে। এর বিপরীতে বলার মতো কিছুই নেই শ্রাবণের। দূরত্ব বাড়িয়ে তো বসে থাকতে চায়নি সে। পরিস্থিতি তাকে আটকে দিয়েছে দূরত্ব কাটিয়ে উঠতে। একটা বলতে গেলে আরেকটার প্রকাশ ঘটিয়ে ঘটনার ঘনঘটা করার ইচ্ছেও তার একদম নেই। আর মায়ের কথা প্রকাশ করে মায়ের বিরুদ্ধে তুলবে অভিযোগ? কখনোই না। এপাশ থেকে কোনো কথা ফুটছে না, তাই বিরক্ত হয় মন। সেই সাথে হতাশার নিঃশ্বাসও নির্গত হয় ইফতেখারের, যা শ্রাবণের কান পর্যন্ত স্পষ্ট। পরপরই নিস্তেজ গলায় ইফতেখার পুনরায় জিজ্ঞেস করে, আসবে না আর? জবাব মুখে আসতে চায় না যেন শ্রাবণের। ভেজা নির্লিপ্ত চোখ দুটো নিষ্পলক তাকিয়ে থাকে আকাশে। তবে অপেক্ষায় রাখে না ইফতেখারকে। হালকা ভেজা গলাতে একটা উত্তর দেয়, আমার একটু সময়ের প্রয়োজন। এই উত্তরে যেন বিরক্তির রেশ আরো বেড়েছে ইফতেখারের। ফোন কলের লাইনটাই কেটে দেয়। কর্ণধারে তা উপলব্ধ হতেই চোখ দুটো বন্ধ করে নিয়েছে শ্রাবণ। হাতের জামাও ফোন কলে রেখে হেলান দিয়ে আয়েসে চোখ বুজে থাকে চেয়ারে। কারোর সাথে কথা বলতে শুনেই রুমের দরজায় দাঁড়িয়েছিল সুলতানা। চেয়ারে হেলে থাকা মেয়ের ভেজা গাল দুটো চোখ এড়ায়নি মায়ের। না শুনতে পেলেও আন্দাজ করতে পারেন তিনি। জিজ্ঞেস করেন, হেলান ছেড়ে সোজা হয়ে দ্রুত চোখ মুছে নেয় শ্রাবণ। দৃঢ় নিঃশ্বাস ফেলে চেয়ার ছাড়তে ছাড়তে বলে, হ্যাঁ হয়ে গেছে আরো আগেই। ফোন রেখে জামাটা মায়ের কাছে দিতে এগিয়ে যায় সে। এই নাও তোমার জামা আর সুই।
হাতে তুলে দিয়েও মায়ের হাত দুটো ধরে নেয় শ্রাবণ। অসহায়ত্ব চোখ দুটো মায়ের চোখে ধাবিত করে আহ্লাদ জড়ানো গলায় বলে, একটা মানুষের ওপর ক্ষোভ রেখে আরেকটা মানুষের প্রতি অন্যায় করা কি সাজে মা? কাদের প্রসঙ্গে কথা উঠেছে বুঝতে সময় লাগেনি সুলতানার। কপালের ভাঁজে তাই বিরক্তি ভেসে উঠেছে সাথে সাথে। শ্রাবণ মাকে কিছু বলতে সুযোগ না দিয়ে পুনরায় বুঝাতে সুযোগটা নিয়ে নেয়। একটা ব্যাপারে মজে থাকলে তো জীবনের গতি ঠিক রাখা যায় না বলো? তুমি যেই হুকুমটা আমার উপর আরোপ করছো তা যে কতটা কঠিন সেটা আমার চেয়ে তুমিই ভালো করে জানো। এত সহজে সাধের সম্পর্ক নষ্ট করে দেয়া যায়? কেমন একটা কঠিন পরিস্থিতিতে রেখে দিয়েছো আমায়, তুমিই বলো। চেয়ারম্যান পরিবারের সাথে তো তোমার তুলনা বসাতেই চাই না কখনো। লক্ষ্য করে দেখো, তুমি কিন্তু বাবার বিপক্ষেই দাঁড়িয়ে গেছো। একদিকে বাবা আর একদিকে মা যদি দাঁড়িয়ে থাকে, এমন একটা পরিস্থিতি আমার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়ায় নিশ্চয়ই অজানা নয় তোমার। আমার মা তো আমাদের কখনো কঠিন পথে ছেড়ে দেয়নি, বরং জীবনে কঠিন হয়ে দাঁড়ানো পথগুলোকে সহজ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। শ্রাবণের চোখ টইটুম্বুর হয়ে আসে আবারও। সুলতানা সেই চোখে তাকিয়ে শক্ত গলায় বলে, তোর বাবা তো কখনো বলেনি তার ছেলেকেই বিয়েটা করতে, কেন গেলি তবে তুই? আবারও তোমার একই কথা। বাবা আমায় বাধ্য করেনি ঠিক, হয়তো ভেবেছেন আমাদের পছন্দ অপছন্দের চাপ পড়ে যাবে, কিন্তু ব্যাপারটা মূলত কেন জানিয়েছে তা কি তুমি বুঝতে পারো না? তিনি চেয়েছেন বলেই পুরনো কথাগুলো আমাদের জানিয়েছেন। তিনি যদি না চাইতেন বিয়ে হোক তবে কখনো আমাদের জানতেই দিতেন না সেসব, বরং ব্যথা আড়াল করে রাখা বাবার অভ্যাস ছিল। তো বাবার রেখে যাওয়া কথা আমরা কিভাবে ফেলতে পারি? চোয়াল শক্ত রেখে মুখ ফিরিয়ে রাখেন সুলতানা। তাদের নিয়ে ভাবতেই পারেন না, মেজাজ খারাপ হয়ে আসে। মায়ের হাত আরো শক্ত চাপে ধরে শ্রাবণের আকুতি। মা, তুমি আমাকে নিজ পছন্দের সংসার করার স্বাধীনতা দিয়েছ না? আমার তাকে পছন্দ হয়েছে মা, স্বামী হিসেবে সে পারফেক্ট। আমার কঠিন পথে একটু সহজ হও। তুমি সম্মতি না দিলে কিভাবে অগ্রসর হব? যাওয়ার আগে আমার সম্মতি নিয়ে গিয়েছিলি? এই যে স্বাধীনতা দিয়েছ তা থেকে সাহসের সঞ্চয় করেছি। তোর বাবা কেন তোদের জানিয়েছে তা তুই বেশ বুঝতে পারলি। তোর বাবা যে কেন হুকুম দিয়ে যাননি তা কি তোর বুঝতে এলো না একটু? তার কথা রক্ষা করা তোর জন্য আবশ্যক ছিল না। একটা কথার উপর ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ জীবন চলতে পারে না, এজন্য তিনি হুকুমটাও করে যাননি। এইটুকু বোঝার সুবুদ্ধি কি তোর হয়নি এখন পর্যন্ত? আমি বাবার কথা রক্ষা করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছি ঠিক, কিন্তু প্রকৃত অর্থে যার হাতটা ধরেছি সেই ব্যক্তিটা পছন্দের মানুষ। শুধু বাবার কথা রক্ষা করার মোহেই না, আমি লোকটার মায়ায় পড়েছি ততদিনে, তাই ফিরতে চাইছি বেশি করে। তুমি তার কথা ভেবেই একটু পজিটিভ নাও ব্যাপারটা। তোমার মেয়ে ভালো থাকবে ওই লোকটার কাছে। প্রতারককে দেওয়া কথা রক্ষা করা মানুষের কর্তব্য না। তুই গিয়েই ভুল করেছিস। ভুলটাকে ফুলে পরিণত করতে দাও প্লিজ। আমি জানি না কিছু, হাত ছাড়। ব্যথার প্রখরতায় মায়ের মুখটাও কেমন বিষণ্ণ হয়ে আসে, তাই হাত ছাড়িয়ে নিতে চান বিরক্তিতে। যতই বিরক্তি আসুক, মেয়ে তো এই চেহারার বিষণ্ণতার পাতাটাও পড়তে জানে, তাই প্রচেষ্টা চলমান রাখে। হাত ছাড়লেও জড়িয়ে ধরে মাকে। তাদের নিয়তির দশাকে স্মরণে রাখতে চাইলেই হৃদয় ভেঙে কান্না আসে। শ্রাবণ ঠোঁট কামড়ে সেই কান্না চাপা দিয়ে মায়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে থাকে। পরক্ষণে ভেজা গলায় বলে, তুমি না জানলে কে জানবে? আর কেউ আছে আমার? বাবা ছায়া হিসেবে একমাত্র তোমাকেই তো রেখে গেছে আমার কাছে। তোমাকে জানতে হবে মা, বাবা তো জানার জন্য নেই এখন। চাপা কান্নায় এবার স্পষ্ট হয়ে আসে বাবাকে হারানোর ব্যথায়। মাকে জড়িয়ে কথা বলেই কেঁদে ওঠে শ্রাবণ। মায়ের চোখেও সিক্ততা নামে। এ যাবৎ করে আসা সংগ্রাম ও পরিণতি সিক্ততার কারণ, অন্য কারণ স্বজনপ্রীতি। মেয়ে দুইটা ছাড়া তারও তো কিছুই নেই, আর তাদের কান্নাও মনে সয় না। অফিসে ছুটির দিন, যাওয়ার কথা ছিল শুধুমাত্র টিউশনিতে, তারপরও দেরিতে ঘরে ফিরেছে শিশির। শ্রাবণ দরজা খুলেই বলে, ফোন দিচ্ছিলাম, পাওয়া যাচ্ছিল না কেন? জুতা খুলে একপাশে রেখে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিতে নিতে নিঃশ্বাসে ক্লান্তি ছাড়ে শিশির। মায়ের সাথে কথা হয়েছিল তো? তারপরেই দিয়েছি, আবার দেরি হচ্ছে বলে। ওই একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, থানা যেতে হয়েছে। থানায় কেন? বিস্মিত হয় শ্রাবণ। শিশির ব্যাগটা রেখে পানির বোতল হাতে নিয়ে বসে টেবিলের কোণে। কিছুটা হেঁটেই গলা শুকিয়ে গেছে। বোতলের ক্যাপ খুলতে খুলতে সে বলে, ছিনতাই হতে যাচ্ছিল ব্যাগটা। আল্লাহর রহমতে রিকশাওয়ালা মামার সহযোগিতায় আমি সব বেঁচে গেছি। বারান্দায় কাপড় গুছিয়ে নিচ্ছিল সুলতানা। মেয়ের কথা শুনে এগিয়ে এসে দাঁড়িয়েছেন রুমে।
শিশির 2 ঢোক পানি পান করে ঘটনার বিস্তারিত বলল। চলতি রিকশায় ব্যাগ টান দিয়ে দৌড় দিতে চেয়েছিল ছিনতাইকারী। ব্যাগটা আমি ঠিকঠাকই ধরে রেখেছিলাম, তাই হুট করেই নিয়ে যেতে পারিনি, হাতে আটকে ছিল। সাথে সাথে রিকশাওয়ালাও এক হাত দিয়ে রিকশা কন্ট্রোল রেখে অন্য হাত দিয়ে ছিনতাইকারীর হাত ধরে ফেলেছে, নয়তো টানেই আমি পড়ে যেতাম রিকশা থেকে। আল্লাহর রহমতে বেঁচে গেছি। উল্টে ছিনতাইকারীর হাত ধরে ফেলেছি আমি এবং রিকশাওয়ালা মামা। সাথে সাথে তিনি নেমে কলার চেপে জোর কষালেন 2-3টা। আমিও ছাড়লাম না, ট্রাফিক পুলিশ ডাকলাম। আইনের কাছে অর্পণ করতে থানায় যেতে হলো, তাই একটু দেরি। সুলতানা পরপরই জিজ্ঞেস করেন, ব্যথা পাসনি তো? ঠিক আছে, আমার কিছু হয়নি। কি অদ্ভুত, উচিত হয়েছে এসব লোকদের ঝুলিয়ে বেঁধে ডান্ডা পেটা করা দরকার। 2 মেয়ে ঠোঁটের কোণ ঠেসে হেসে নিজেদের কাছে অগ্রসর হয়। শিশির চেঞ্জ হতে পোশাক হাতে নিতে নিতে বলে, এই যুগেও কি অবস্থা দেখো মা, বয়স কিন্তু একেবারেই অল্প। এ সময় কোথায় কলেজ ইউনিভার্সিটি পড়ার কথা, তা না করে চুরি ছিনতাই নেমে জীবন নষ্ট করেছে। অন্যের ক্ষতি করে যে নিজের সর্বনাশ স্থির, এটা একবার ভাবে না। সুলতানা পুনরায় বারান্দায় যেতে যেতে বলে, যুগ পাল্টালে কি মানুষ পাল্টায়? প্রাতিষ্ঠানিক শিক্ষার হার বাড়তে থাকলেও ব্যক্তিক শিক্ষা বাড়ে না। স্কুল কলেজ পাশ করা ব্যক্তিগুলোও চুরি ছিনতাইয়ে কমে যায় না। রাস্তার ছেলেরা চুরি ছিনতাই করে সামনে থেকে, টেনে হিস্টে। সনদপ্রাপ্ত লোকগুলো করে শান্তভাবে। কাগজে কলমে অনৈতিকতা কোথাওই কম না। শ্রাবণ মায়ের কথা শুনে মুচকি হাসে। কথায় গল্প মিলায় জীবনে পরিচিত হওয়া লোকগুলোর সাথে, কজন আর সৎ হিসেবে নজর কেড়ে নিতে পারে। পরবর্তী দিন সন্ধ্যার কিঞ্চিত আগে হঠাৎ ফোন আসে থানা থেকে। শিশিরকে ডাকাই গতকালের মামলা নিয়ে। এইমাত্র সে বাড়ি এলো দৈনন্দিন ব্যস্ততা কাটিয়ে, একটু বিশ্রাম নেওয়ার সময় হলো না। অসময়ে থানায় যেতে বিরক্ত হয় শিশির। তখনই তো কাজ শেষ করে এলো, এখন কেন আবার ডাকবে তাকে? তবুও যেতে প্রস্তুত হয়। আইন ডেকেছে, কি আর করার। কিন্তু দুশ্চিন্তা চাপে মা বোনের মনে। থানায় কেন ডাকে আবার? এই অসময়ে যেতে দিবে না তাকে। শিশির মাকে বোঝায়, না গেলে তো আমি অপরাধী হব তোমাদের চোখে। দুশ্চিন্তা করো না, গিয়ে দেখি কেন ডেকেছে। শ্রাবণও চিন্তিত গলায় তাকে আটকে দেয়, দাঁড়া, আমিও যাব সাথে। যাবে তো চলো, দুজনেই যাই। দুজন হওয়ায় সুলতানা এবার ছেড়েছে তাদের, কিন্তু দুশ্চিন্তা ছাড়েনি তাকে। না ফেরা পর্যন্ত ছাড়বেও না। জ্যামবিহীন রাস্তায় কিছুক্ষণের মধ্যে শ্রাবণ শিশির থানায় পৌঁছে যায়। শিশির স্বাভাবিক জিজ্ঞাসায় গেলেও শ্রাবণ উপস্থিত ব্যক্তিদের দেখেই আটকে যায়। পরিচিত মুখগুলো এখানে কেন? তারাও শ্রাবণকে দেখে বিস্মিত। শিশিরকে ডাকা হয়েছে এই কারণে যে ছিনতাইকারী ছেলেটার অভিভাবক এসেছে খবর পেয়ে। এখন ক্ষমা চেয়ে ছেলেকে তারা মুক্ত করতে চায়, মামলাকারী পর্যন্ত পৌঁছাতে চায়। অনেকক্ষণ যাবৎ ঘুরছিল একটু সুযোগের জন্য। ছেলে সম্পর্কে এই ব্যাপার তাদের কাছে অবিশ্বাস্য। আর তাই শিশিরকে ডাকা হয় তার যোগাযোগ নম্বর উক্ত মামলায় সংরক্ষিত থাকায়। শ্রাবণ বিস্মিত চোখে এগিয়ে এসে সালাম দেয় তাদের। বিধ্বস্ত মনগুলো সালামের জবাবটুকু যেন ঠিকঠাক দিতে পারছে না। ব্যথায় কাতর শিরিন মিনমিনে গলায় সালামের জবাব দেয়। পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে সাত্তার। শ্রাবণ শিরিনের উদ্দেশ্যে বলে, আপনারা এখানে? শিরিন নিম্নস্বরে কান্নাজড়িত গলায় বলে, পোলার নামে জানি কোনোদিন মামলা ঠুকে না, সেই পোলার নামে আমার মামলা ঠুইকা দিছে। আমার পোলা এমন না, এমন না। শ্রাবণের সন্দেহ হয় শিশিরের মামলাটাই তাদের বিপরীতে কিনা। পরপর কথা বলেই জানা গেল সাত্তারের ছেলে কায়েম ছিল সেই ছিনতাইকারী, যাকে আইনের হাতে তুলে দিয়েছে শিশির। ছেলেটাকে আজ প্রথমবারের মতোই দেখলো শ্রাবণও। তবে জানতো কান্তার একটা ভাই আছে, বয়স অল্পই, বিপুর সমান কিংবা একটু ছোট হতে পারে। বেশভূষাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না। শিশুর তো আর এমনি এমনি তার নামে মামলা ঠুকেনি। পুলিশের সাথে কথা বলতেই তিনি জানিয়েছেন শিশির মামলা তুলে নিলে সে ছাড়া পাবে। এদিকে শিশিরের হাত ধরে মিনতি শুরু করেছে শিরিন। মাগো, তুমি আমার মায়ার মতো পোলার আরো সাইরা দাও। আমার পোলায় চিন্তারকারী না, বিশ্বাস দাও। মায়েদের কান্না মনে লাগে শিশিরেরও, তবুও তার হাতের উপর হাত রেখে বলে, আমি মিথ্যা মামলা দেইনি আন্টি, আপনি নিজেই জিজ্ঞেস করুন। আমার ব্যাগ ছিনতাই করতে চেয়েছিল চলন্ত রিক্সা থেকে। ব্যাগের টানে তো আমি নিজেই পড়ে আর একটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারতাম। এরপর যদি আমার মা এসে আপনার কাছে কান্না করত, আমার জীবনটাকে ফিরিয়ে দিতে পারতেন তখন? জবাব নেই শিরিনের। তার কেবল ছেলেকে ছাড়া পাওয়া যায়, আর তাই তৎক্ষণাৎ শ্রাবণের হাত ধরে আবার আকুতি করে। চাচি না ডাকছে, একটু দয়া করো মা, মামলাটা তুইলা দিতে কও। একটা মাত্র পোলা আমার,
সারা জীবন ভয় পাইছি কেস কাবারি নিয়ে, এই ভয়ে আমারে ধরছে। আমি তো পোলারে আয় রোজগার করণের জন্য শহরে পাঠাইছি, মামলা খাওয়ার জন্য না। আরো কত আকতি। বাবা মা সুদূর হতে বুনে স্বপ্ন, সন্তান করে সেই বুনা স্বপ্নের অপদস্থ। ভেবেই ভারী নিঃশ্বাস নির্গত হয় শ্রাবণের ভেতর থেকে। সত্তার কিছুই বলে না, জীবন যুদ্ধে ব্যর্থ, মর্মাহতভাবে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ। ছেলে কিংবা মেয়ে কারো দিক থেকেই সুখী হয়নি সে। সুখহীনতার ছাপ মুখভাবেই স্পষ্ট, সেই সাথে দারিদ্রতাও তো আছেই। ক্ষণে ক্ষণে তাদের দুই বোনের দিকেই তাকায় তারা, সহায়তা করে কিনা তা দেখতে। মুখ ফুটিয়ে বলে না কিছুই। শ্রাবণ শিশিরকে ইশারা করে মামলা তুলে নেওয়ার জন্য। শিশির মামলা তুলে নিতে এগিয়ে যায় ব্যবস্থাপকের কাছে। ক্ষিপ্ত চোখে একবার তাকায় কায়ুমের দিকে, মাথা নত করে অপরাধী বেশেই দাঁড়িয়ে আছে। ডায়েরিতে স্বাক্ষর করতে করতে মনে মনে ফুঁসে সে। মা এসে হাত ধরে কান্নাকাটি করলেই কি, এর তো চেহারাতেই ফুটে চোরা ভাব। দরদে মামলা উঠানো কেন? থাপ্পড়ে কান লাল করে ফেলা উচিত এদের। অপদার্থ ছেলে নিয়ে মনক্ষুণ্ণ পিতা মাতা চলেছে গ্রামের উদ্দেশ্যে। দুই বোন ফিরছে নিজেদের মায়ের কাছে। তবে বাড়ির কাছে এসেও বাড়ি প্রবেশ করেনি, একটু আগেই নেমে গেছে রিক্সা থেকে। বেলপুরি খাবে বলল শিশির। শ্রাবণও অমত করলো না। খেতে খেতেই শিশির জিজ্ঞেস করে, তাদেরকে তুমি চেনো আপি? বাসা কোথায়? শ্বশুর বাড়ির লোক। জবাব দিয়ে মুস্কি হাসে শ্রাবণ। শিশিরও হাসে বোনের হাসিতে। মুখের খাবার শেষ করে শ্রাবণ বলে, ফাতিহা আম্মাকে তো চিনিস, আম্মার ভাই ভাবি ওনারা। ও আচ্ছা, আম্মা তো বেশ ভালো মানুষ ছিলেন, ছেলেটা তো চোর। সব মানুষ কি আর এক হয়? তার বাবা মাও যথেষ্ট ভালো বলেই জানি দূর থেকে স্বভাবে দোষ জড়িয়ে ফেলেছে সম্ভবত। কাজের জন্য শহরে থাকতো। চুরি ছিনতাই তার কাজ জানো। এরপর এমন এক রাগ উঠেছিল গতকাল, পুলিশ না পেলে চড়িয়ে দাঁত ফেলে দিতাম একটা হলেও। চড় দিলেই দাঁত পড়ে যায়? নিচু স্বরে খিলখিলিয়ে হেসে শিশির জবাব দেয়, চেষ্টা তো করতাম অন্তত। থাক, সংঘর্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওসব এড়িয়ে চলাই ভালো। টকটা বেশ মজা লাগছে। ভাইয়ার সাথে তোমার কখনো বেড়াতে যাওয়া হয়নি? কিংবা কোনো স্ট্রিট ফুড তোমাদের টানেনি? কয়েকবার। তাই? কোথায় কোথায় গেলে? দূরে কোথাও না, গ্রামেই। গ্রামের সরু রাস্তায় কখনো মোটরসাইকেলে চড়া, কখনো নদীর তীরে বালুর মাঠে হাঁটা চলা, কখনো শাপলা বিলে নৌকা চড়া। আহ, কি প্রেমময় মুহূর্ত। বড় বোনের সাথে মজা করে হেসে উঠে শিশির নিজেই। পরক্ষণেই আগ্রহের সাথে বলে, শাপলা তুলেছ? প্রথমবার ওনাকে ছাড়া গিয়েছিলাম দেবর ননদের সাথে, তখন খুব তুলেছি। নৌকাটা পুরো ভরে ফেলেছে তারা শাপলা ফুলে। ইস, কি আনন্দ। সব সময় শাপলা পাওয়া যায় ওদিকে? কেন, তুই যাবি? তোমারে যাওয়া হচ্ছে না। আমি কার কাছে যাব? তুমি থাকতে তোমার কাছে ছুটে যেতাম, ঘুরে আসতাম। সব সময় শাপলা পাওয়া যায় না, বর্ষার পানিতে বেড়ে ওঠে, বিল ভরে যায়। বুঝলাম। আচ্ছা, ভাইয়া দেখি তোমার সাথে কোনো যোগাযোগ করে না আর, অথচ সেদিন দেখলাম কেমন পাগলের মতো খুঁজছিল। উনি কি ফ্যামিলির চাপে আছেন নাকি রেগে? ঠোঁটের কোণে হাসি রেখে শ্রাবণ তার জবাব দেয়, আমি চাপে আর তিনি অভিমানে। তবে কথা হয়েছে গতকাল। আনন্দ প্রকাশে একটু বিস্মিত হয়ে ওঠে শিশির। সিরিয়াসলি এসেছিল? না, ফোন কলে। ও, যাওয়ার কথা বলেনি কিছু? বলেছে। আরে মায়ের কাছে আরেকটু ঘুটুর মুটুর করে দেখো। ভাইয়াকেও না হয় সামনে হাজির করো, দেখলেই মন গলাতে পারে, মেনে যাবে। হতাশার নিঃশ্বাস ফেলে শ্রাবণ। ভাইয়াকে আনবো সামনে? ভাইয়াও রেগে আছে আমি চলে আসাতে। মাও ভীষণ চড়া তাদের বিপরীতে। অপমানজনক পরিবেশের সৃষ্টি করতে আমি চাইছি না আপাতত, তবে যেতে দেওয়ার জন্য মা মেনেছে। ইনশাল্লাহ কাল পরশুই যাচ্ছি। এবার হতাশায় মলিন হয়ে আসে শিশিরের মুখটায়। তাই মেনে গেছে? তুমি চলে গেলে আবারও আমি একা হয়ে যাব। মুস্কি হেসে নিজের হাতের বেলপুরি শিশিরের মুখে তুলে দিয়ে শ্রাবণ বলে, মা আছে তো সাথে, তাছাড়া আমরা দূর থেকেও কাছাকাছি থাকি, পথের দূরত্বকে দূরে ভাবতে নেই। মুস্কি হাসে শিশিরও। ফোনটা বেজে ওঠে শ্রাবণের। মা কল করেছে। রিসিভ করতে সুলতানা বলেন, কি রে, কোথায় তোরা? সে কখন বললি ফিরছিস? আছি সবার কাছেই। তোমার মেয়ে ভেলপুরি খেতে নেমে গেছে। তুমি কোনটা খাবে, ভেলপুরি না ফুচকা? আমি কিছু খাবো না, জলদি খেয়ে বাসায় আয়। আরে বলো একটা। কিছু আনতে হবে না। আচ্ছা, তবে ভেলপুরি নিয়ে আসি। টুট করে কলটা কেটে দিল সুলতানা। মা যে তাদের এমন সব জেদে বিরক্ত হন
তা তাদের বেশ ভালো লাগে। কোনো জিনিসে মন পড়লে নিষেধ করলেও মায়ের জন্য নিবেই। নেওয়ার পর একটু বকাঝকা করে হলেও তা গ্রহণ করবে, কেননা ভালোবাসা ফেলতে নেই। দিন 2 বাদ স্কুল থেকে ফেরার পথে ভাবলো কান্তের সাথে দেখা করে যাবে। বিয়ের পরে পর্যন্ত 2 বার গিয়েছিল দেখা করতে, স্বল্প সময়ের জন্য। শিরিন যাই কথাবার্তা কিংবা টুকটাক আপ্যায়ন এগিয়ে এসে সাত্তারকে সালাম দিলেও যেন মুখ ফুটে কথা আসে না। তবে সম্পর্কের দিকটা কিছুটা যখন এগিয়েছে, বাকিটাও এগোতে থাকবে বলে বিশ্বাস বিপুর। আপ্যায়ন হলো কি না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। স্বাদের কান্তা পেয়েছে, এই ঢের। যদিও এক বিন্দুও পাওয়া হয়নি তার পরিবারের দিক থেকে, এখনো ভয়ে ভয়েই থাকে বাবার সম্মুখ হতে দূরে। কান্তার বাড়িতে আসতে একটু সংশয় অনুভূত হয়। আগে হতো প্রণয় লুকোচুরির সংশয়, এখন হয় আকস্মিক বিয়ের গীত গেয়ে এবারই জামাই হয়ে ওঠে। তবুও মনে চাইলেই দেখা করতে পারে, এই প্রাণের শান্তি। দেখা করবে যখন কিছু ছোলা কিনে নিয়েছে দোকান থেকে, যখন শ্বশুর শাশুড়ি দাওয়াত করে নিবে তখন নয় মিষ্টি নেওয়া যাবে। তাই আপাতত তেমন কিছু নিল না, যা লোকের নজর কাড়ে। বইয়ের জন্য পকেটে গুছিয়ে ছোলা নেওয়া যাবে। পরপরই মালাই আইসক্রিম দেখে মনে হলো একটা আইসক্রিমও নেওয়া যাক, এই গরমে ভালো উপভোগ করবে। পকেটে ছোলা, হাতে আইসক্রিম নিয়ে কিছুটা এগিয়ে যেতেই তার প্রত্যাশার পান পাত্রে ঘোলা জল। আব্বাজান মাতব্বরের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন কান্তাদের বাড়ির কাছাকাছি। জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ওনার এই মাতব্বর কাকা বুঝি আটকে দিয়েছে পথে জরুরি ডাকে। এবার তার দেখা সাক্ষাৎ কি করে হবে? আব্বার সামনে দিয়ে যাবে কান্তাদের বাড়ি? অসম্ভব। চিন্তামগ্ন থেকে 2-3 পা এগিয়ে ভাবলো ফিরে যাওয়া যাক বাজারের দিকে, আর একটু পরে না হয় আসা যাবে আব্বাজান এদিক থেকে চলে গেলে। কিন্তু তাতেও সফল হলো না। কথার মাঝে ব্যস্ত থেকে এদিকে তাকিয়ে তাকে দেখে ফেলেছেন আফজাল হোসেন। এখন যদি ফিরে যেতে দেখেন চোর তো ধরা পড়বেই, তাই আর যাওয়া হলো না। এগিয়ে গেল বাড়ির দিকেই। বাবাকে অতিক্রম করে যেতেই এদিকে আফজাল হোসেনের কথাও শেষ হয়ে এসেছে। বিপু একটু আগে, তিনি পেছনে। 2-4 কদম ফেলেই বিপুকে পিছু ডাকেন হাঁটতে হাঁটতে। বিপু ডাকে সাড়া দিতে একটু থেমে সমপ্রতীক হয় বাবার। আফজাল হোসেন তার সাথে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করেন, সকালে যাওয়ার সময় গরুর ভুসির কথা বলছিলি মাহফুজ রে? বলছিলাম তো 2 বস্তা দিতে, পাঠায় নাই? দেখলাম না তো, টাকা দিছস? 20 টাকা করে আরো বেশি রাখলো। দাম নাকি বাড়ছে? পাঠাইছে হয়তো, তবে জিগাই নাই বকুল রে। আচ্ছা, জিজ্ঞেস করবো না আমি। হাতে আইসক্রিম গলাইতেছস কে? হাতের আইসক্রিমে তাকে একটু ইতস্তত হয়ে যায় বিপু। পরক্ষণে জবাব দেয়, অর্পার জন্য নিলাম, তাপে গলে যাচ্ছে। অর্পা স্কুলে না? ফ্রিজে রেখে দিলে বাড়ি ফিরে খাবে। এদিকে বাড়ি প্রবেশ করতে ঝাড়ু হাতে বারান্দায় দাঁড়িয়ে পড়ি। দিন 2 আগে এই ঘরের আসবাব অধিকাংশ নড়চড় হয়েছে নতুন ঘরে, তাই পুরাতন ঘরের ঝাড়া মোছার কাজটা করে নিচ্ছে সে সারাদিন ব্যাপী। কাজ করে হাঁপিয়ে হাওয়া খাচ্ছিল বারান্দায় হেলে দাঁড়িয়ে। মুখে পুড়ে চিবাচ্ছে ভেজা তেঁতুল বীজ। বিপুর হাতে আইসক্রিম দেখে ঝাড়ু হাতে ছুটে দালানের দিকে, ওই ভাইজান খাড়ান খাড়ান। তার পিছু চেঁচানোতে বাবা ছেলে দুজনেই ফিরে তাকিয়েছে। আফজাল হোসেন ঘরে এগিয়ে গেলেও বিপু থেমে গেছে ঝাড়ুদারের কথা শুনতে। পড়ে এসে ক্লান্ত মুখখানে সুস্পষ্ট টানা দিয়ে হাসি এলিয়ে বলে, কাজ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, মাথা দিয়া ধোয়া বাইর হইতাছে একেবারে। আইসক্রিমটা দিয়া যান, খায়া ঠান্ডা হই। বিপু হাতের আইসক্রিমে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে তা দিয়ে দেয় তার হাতে। এরপর হাত খালি রেখে প্রবেশ করে দালানে। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুরাতন ঘরে ফিরে পড়ি। মাঝখানে রোদে পুড়তে থাকে বিপুর উদ্দেশ্য এবং হতাশাটুকু। কিনলো একজনের জন্য, নাম প্রকাশ করলো আরেকজনের। অবশেষে খেয়ে নিল অন্যজন। রিজিক কোথা থেকে ঘুরে আসে কাঠতরে। বইয়ের সাথে দেখা করার সুযোগ হারিয়ে বিপু নিজ ঘরে এসে ছোলা পুড়ে মুখে। বিকেলেই শ্রাবণের ছায়া পড়ে চেয়ারম্যান বাড়ির আঙিনায়। বাড়িতে প্রবেশের আগেই মিনিট খানেক দাঁড়িয়েছিল পারিবারিক কবরস্থানের সামনে। দোয়া করলো কবরবাসীর জন্য, স্মরণ করলো তীক্ষ্ণ অতীতকে। চোখ দুটো সিক্ত হয়ে আসে অতীতের আঘাত বর্তমানের বুকে এসে। সেসব নিয়ে বেশি গভীরে ভাবতে গেলে বদ্দ উঠে আসতে চায় মনের গহীন থেকে, কিন্তু কবরবাসীর প্রতি বদ্দোয়ার উত্তোলন সে হতে দিবে না। তাই স্বল্প সময়েই অবস্থান করে প্রবেশ করে বাড়ির দ্বারে। সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে পরন্ত বিকেলে গোসল সেরে বেরিয়েছে পরি। উঠোনেই মেলে দিচ্ছে কাপড় চোপড়। এ সময় হঠাৎ শ্রাবণের আগমনে যেন তবদা খেয়ে গেছে। তার ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে মুস্কি হেসে শ্রাবণ জিজ্ঞেস করে, কেমন আছো পরি? ভাবি, আপনারে দেখার পর আমি নিজেই বুঝতাছি না কেমন যে আছি। পাগলি মেয়ে, এ সময় গোসল কেন? ঘরের মালামাল নড়চড় হইল যে, কাজ করতে করতে দিন পার হইয়া গেছে। ও আচ্ছা, সবাই ও ঘরে উঠে গেছে? জি হ্যাঁ। বড় ভাইজানের রুম কোনটা? সোজা উঠলেই ডানে চেয়ারম্যান কাকার, বামে বড় ভাইজানের, আর একটু ভিতরে যাইবেন ডানে আপায়, বামে ছোট ভাইজান। বড় ভাইজান ঘরেই আছে, যান। বুঝলাম, কিন্তু তুমি কোথায় আছো এখন? এই ঘরে? ইন্না লিল্লাহ, একলা মানুষ এই ঘরে থাকমু? রাতের বেলা ভূত প্রেত আমারে দিয়া চড়ুই ভাতি খেলতো,
আমি আমার আপার লগেই আছি। তাই? জেনে খুশি হলাম। যাই, দেখা করে আসি তোমার ভাইজানের সাথে। পরিবেশ বেশ নীরবই লাগছে। মুস্কি হেসে ইফতেখারের ঘর খুঁজতে দালানের গেট অতিক্রম করে শ্রাবণ। ডানের দরজাটা বাইরে থেকে বন্ধ, ঘরে কেউ নেই। বামেরটা অর্ধেক খোলা। হাকলা করে উকি দিয়ে নিশ্চিত হয়ে ভেতরে যায় শ্রাবণ। পা ঝোলানো রেখে দুই হাতের ভাঁজে মাথা রেখে বালিশ ছাড়া চিত হয়ে শুয়ে আছে ইফতেখার। দৃষ্টি স্থির ছাদের সিলিং ফ্যানে। কেউ যে ঘরে এলো তাতেও খেয়াল দেয়নি। হালকাভাবে গলা খাকারি দিয়েই তাকে সুনিশ্চিত করেছে শ্রাবণ ঘরে কেউ এসেছে। সাথে সাথে প্রশ্নও জুড়ে, আমাকে নিয়ে ভাবা হচ্ছে? হুট করেই ভাবনায় মোড় নেয় ইফতেখার। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে উঠে বসে আকস্মিক। বিস্মিত হয়েছে স্পষ্ট। তা দেখে মুখের হাসি প্রশস্ত করে শ্রাবণ বলে, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, রেজাল্ট নিয়ে ফিরলাম একেবারে। এবার চাইলে কর্মসংস্থান নিয়ে ভাবা যায়। অভিনন্দন জানান। কথা বলে না ইফতেখার। বিষয়টা যেন মলিনতার সাথে কেটেছে। মুখটা শুকনো। এক সমুদ্র অভিমান এসে ভিড়ে মনের পাড়ায়। অবিরত থই থই করতে থাকে বিনা অনুমতিতে। শ্রাবণ অভিনন্দন জানার অপেক্ষায় দাঁড়িয়ে রয়নি খুব একটা। সে জানে পড়াশোনার খবরে আগ্রহী শুরুতে ছিল না ইফতেখার, এখনো নেই। রুমের চার দেয়ালে চোখ বোলায় শ্রাবণ। বিছানা ব্যতীত আর কিছু রাখা হয়নি এখন পর্যন্ত। দরজা ঠেলে ফাঁকা বারান্দায় উকি দিয়েছে একটু। বারান্দার দরজাটা সম্পূর্ণ খুলে দিল বারান্দা ভেদ করে ঘরে আরেকটু বেশি আলো প্রবেশের জন্য। বড় ছেলেকে অগ্রাধিকার দিয়ে সামনে রাখলেন তবে শ্বশুর আব্বা। তা ভেবে অস্পষ্ট এক গাল হাসি সে। পরীক্ষা দেখা গেল পুরাতন ঘরে যাচ্ছে মাথায় গামছা পেঁচাতে পেঁচাতে। শ্রাবণ আবার রুমের দিকে মনোযোগী হয়। ইফতেখার একই স্থানে বসে তাকিয়ে আছে তার দিকে। রাগ, অভিমান, বিরক্তি সবই যেন একত্রে জমা হয়েছে সেই চোখে। তার থমথমে চোখের দিকে তাকিয়ে শ্রাবণ আবারও ঠোঁট টানা দেয়। এটা আমাদের ঘর, ভালোই হলো ফাঁকা হয়। নিজের পছন্দ অনুযায়ী গোছাতে পারবো সব। আপনার কোনো প্ল্যান আছে? 2 সেকেন্ডের মতো সময় নিল উত্তর পাওয়ার, কিন্তু ইফতেখার নিরুত্তর। এত বাহানা নিয়ে কেন জীবনে এলো? এসেছিলই যখন কেন চলে গেল? আজ কেন তবে আবার আসবেই যখন এতগুলো দিন কেন শূন্যতায় রাখলো? বহু কেন সমন্বিত অভিমান গড়া তার হৃদয় কুড়ের দেয়ালে দেয়ালে। সে তো কেবল এক মায়ার সংসার চেয়েছিল এই মায়াবিনীকে নিয়ে। তার অন্তঃস্থলের রহস্য তো চায়নি এই সংসারে। সাধারণভাবেই কাটাতে চেয়েছিল বাকিটা পথ। ভেজালটুকে একদমই প্রত্যাশায় রাখেনি। শ্রাবণ সেকেন্ড 2 এর বেশি সময় একদম নষ্ট করেনি তার মুখ থেকে উত্তর পাওয়ার জন্য। নিজের মতো বলেই যাচ্ছে অবিরত, এই কর্নারে একটা কর্নার ট্রলি রাখবো, একগুচ্ছ কৃত্রিম ফুল আর মাঝে মাঝে মৌসুমি ফুল এনে রাখবো তাতে। এই দেয়াল ঘেঁষে একটা আলমারি রাখবো, দুজনের একটাতেই হবে, তাই না? আর কি আর কি, আর পাশেই একটা বুকশেলফ থাকবে। এই জানালার কাছে একটা টেবিল রাখবো। আপনি তো আর পড়বেন না, তাই একটা চেয়ার আমার জন্য আর একটা টেবিল ল্যাম্পও থাকবে। ব্যাস, দেয়ালে 2টা পেইন্টেড ক্যানভাস লাগিয়ে দিলেই ঘরের সাজসজ্জা শেষ। আর বারান্দায় বেশি কিছু না, কর্নারে একটা টবে মাধবীলতা লাগিয়ে দিব। বারান্দার ওপাশে তো আপনার এনে দেয়া শুভ্র বেলি আছেই, সারা বাড়ি ঘ্রাণে মাতিয়ে রাখতে। মাঝামাঝিতে ছোট্ট একটা রাউন্ড টেবিল আর দুপাশে 2টা বেতের চেয়ার রাখবো। দুজন মুখোমুখি বসে গল্প করব, চা কফি কিংবা টুকটাক কিছু খেতে খেতে বিকেলের সন্ধ্যা জমিয়ে তুলব। ভালো হবে না? ইফতেখার এবারও নিরুত্তর, তবে বসে নেই পূর্বাবস্থায়। অভিমানের তীব্র অভিযোগে উঠেই গেছে বসা হতে। হন পায়ে বেরিয়ে গেছে একদম ঘর ছেড়ে, অতপার বাড়ি ছেড়েও। সে কি তেজ! বাব্বা! শ্রাবণ মুখ টিপে হেসে বিছানায় বসে, ব্যাগটা রাখে পাশেই। দীর্ঘ নিঃশ্বাসের পতন ঘটে সময়টায়। সেও বালিশ ছাড়াই দেহ এলিয়ে দেয় পা ঝুলানো রেখে। স্থির তাকিয়ে থাকে সিলিংয়ে। 3 পাখার সিলিং ফ্যানটি ঘুরছে না, কিন্তু অক্ষিগোলকের মণিকোঠায় বহু পাখাই ঘুরে বেড়াচ্ছে অবিরত। কিছু সময় ঘূর্ণায়মান ভুবনেই পড়ে থাকে সে। চোখের কার্নিশে সিক্ততা অনুভব হতে উঠে বসে পুনরায়। চোখের কোটরে কনিষ্ঠা আঙুল চেপে সিক্ততা সরিয়ে নিতে চায়। দরজায় দাঁড়িয়ে দেখে পরি। তার নজরে পড়তেই জিজ্ঞেস করে, ভাবি কাঁদছেন না কি গো? মুস্কি হাসে শ্রাবণ। কান্না নয় গো পরি, সুখ। আমি আসলেই ভাবতাম আপনি সুখী। দুঃখী তো আসিল আমার মা চাষিরা। একটু টের বেটের হইলেই বাপ চাষা উদ্যম মাধ্যম কেলানি দিতে দৌড়াইয়া যাইত, ভাতের হাড়ি উল্টাইয়া দিত। টানা পড়েন সংসার, বালু মাখা ভাত যে কতদিন খাইতে হইছে, তারপরও তারা সংসার করে। আমি বুঝি না তারা পড়ে পড়ে মার খাইতো কে। আমি হইলে তো 1 থাপ্পড় খাইয়া আর 1 থাপ্পড় ফিরাই দিতাম। এমন বেটার সংসার তো দূর। শ্রাবণ নিঃশব্দে হেসে ওঠে। বলা আর করা এত সহজ নয় গো বোন। যখন সংসারী হবে তখন তুমিও তোমার
মা চাচির মতোই হয়ে পড়বে। সংসারের অন্যতম অর্থ মায়া। নারী এই মায়াতে আটকে যায়, তাই সহজে ছাড়তে পারে না। কি জানি জুলুমের পিঠে আবার কোন মায়া জন্মায় কইতাছেন। যাগে বড় ভাইজান আপনারে বকাঝকা কইরা গেল নাকি? কেমনে রেগে মেগে বাইর হইয়া গেল? না, বকেনি। আমিও জানি না, বড় ভাইজান আপনারে বকতে পারেই না, কিন্তু তারপরও কান্নাকাটি করেন কি জন্য বুঝলাম না। কি নাছর বান্দারে, বকেনি বলেই কাঁদছি। হয়েছে এবার? কি আজব, না বকলে কানবেন কে শুধু শুধু? আসলেই আজব, যার বর্ণনা আমার কাছেও নেই তোমাকেও দেওয়ার জন্য। বাড়ির বাকিরা কোথায়? কোথাও বেড়াতে গেছে? জি না, নবাবী আপাই ঘুমায়, আম্মাই রান্না বসাইছে। ছোট ভাইজান স্কুল থেকে আসার পর কই জানি টই টই করতে গেছে, কেডা জানে। কান্তাবানু তো বিষ খাইছিল শুনছিলেন। শ্রাবণের হাসি মাখা মুখ সাথে সাথেই থমকে ওঠে। মানে? কত যে কাহিনী তা নিয়া। কবে? এই কয়দিন আগে, আপনি যাওয়ার পরেই, আর এখন আসার আগে। তারপর? ওদিকে পারভিনের ডাক পড়ে যায়। তাকে বলেছিল অর্পাকে ঘুম থেকে তোলার জন্য একটা ডাক দিয়ে যেন দ্রুত চলে যায় গরম মশলা গুঁড়ো করে দিতে। তা রেখে আলাপে জমে গেছে শ্রাবণের সাথে। কাহিনী আর বলে ওঠা হয়নি বিস্তারিত। বেরিয়ে যেতে যেতে বলে যায়, আমিও আপনার মতো ভাবছিলাম মইরা গেছে, কিন্তু মরে নাই। তারপর বিয়া হইয়া গেছে, অথচ বিয়া না হওয়ার লাইগাই বিষ খাইছিল শ্যামলি। পরে জানা মনে এই ইতিহাস, মশলা না জানি পুইড়া ছাই। তার কথা শেষ হয়েছে উঠোনে নেমে। শ্রাবণ দরজা পর্যন্ত এসে দাঁড়িয়েছে এইটুকু পর্যন্ত শুনতে। চিন্তিত মুখে দাঁড়িয়েই আছে। কি হয়ে গেল এসব? মন তো কেমন করছে তার। কান্তাকে নিয়ে তো এমনটা কখনো ভাবেনি। এত ধৈর্যহীন মেয়ে সে। দুশ্চিন্তায় ভালো লাগছে না। কান্তা এটা কি করলো? কেমন অস্থির লাগছে শ্রাবণের মনে। মেয়েটার বিয়ে হয়ে গেল, অথচ সে কিছুই করতে পারলো না। বিপুর কি অবস্থা? সেও আটকাতে পারলো না। দুই পক্ষের একটা দিক কোনোভাবেই ম্যানেজ হলো না। এই দিন কয়েকের মধ্যে যে এত কিছু পাল্টে যাবে তা তো সে একদম ভাবেনি। দুশ্চিন্তা মাথায় চেপে রেখেই পুরাতন ঘরে যায় শ্রাবণ। কিছু কিছু আসবাব এখনো আছে এই ঘরে, যা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করেছে সে। পরক্ষণে এসে থামে রান্নাঘরের কাছে। পারভিন এখানে রান্না করছে, সাথে কাজে হাত লাগিয়েছে পরি। দরজায় দাঁড়িয়েই সালাম দেয় শ্রাবণ। জিজ্ঞেস করে কেমন আছে। কোনো জবাব আসে না পারভিনের কাছ থেকে। ফিরে তাকায়নি পর্যন্ত তার দিকে। গম্ভীর মুখে ব্যস্ত হয়ে আছে নিজ কাজে। পরি দুইয়ের মুখেই ড্যাব ড্যাবে চোখে তাকায়। আমার প্রতিক্রিয়ার ভয়ে ভয়ে আছে যেন। তিনি যে অসন্তোষ শ্রাবণের ফিরায় তা তো সে এসে খবর দেওয়া মাত্রই বুঝে গিয়েছিল। আর হবেই না কেন? ভাবিজান যা করে গেছে, কোনো শাশুড়িই হয়তো সন্তুষ্ট হতে পারবেন না। ওদিকে শ্রাবণের মুখটাই তাকিয়ে দেখে চিন্তিত হয়ে আছে। কি নিয়ে চিন্তা কে জানে। শ্রাবণ বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে, ফিরে গেছে পায়ের গতি বাড়িয়ে। তবে দালানেও যায়নি। হাতের মুঠোয় শুধুমাত্র ফোনটা চেপে বেরিয়ে গেছে গেট দিয়ে। কান্তাদের বাড়িতে যাওয়ার জন্য হাঁটছে। কিন্তু কান্তা কি বাড়িতে আছে? তাকে তো বাড়ি পাওয়ার সম্ভাবনা নেই। কার সাথে আর কথা বলতে যাবে তবে? তাকেই যদি না পাওয়া যায়। তাছাড়া বাড়ি গিয়ে তো সোজাসাপটে এত কথা বলার মতোও না পরিবারের সদস্যদের সামনে। তার উপর সে কান্তার কাছেই যাচ্ছে কেন? জবাবদিহিতা তো আগে ইফতেখারকে দিতে হবে। তার কি কোনো দায়িত্ব ছিল না? সে না হয় দূরে ছিল। তিনি কাছে থেকে কিভাবে এত সব হতে দিতে পারলেন? এসব ভেবে হাঁটতে হাঁটতেই রাগ জন্মে ইফতেখারের উপর। ডায়াল করে তার নম্বরে। রিসিভ করেন ইফতেখার। আবারও ডায়াল করলে কিঞ্চিত দেরি করেই রিসিভ হয়। শ্রাবণ সাথে সাথে রুক্ষ গলায় জিজ্ঞেস করে, কোথায় আপনি? অপাশ থেকে ইফতেখারের পাল্টা প্রশ্ন আসে, কেন? আমার জানা প্রয়োজন। আপনি এখন কোথায়? কথা আছে আপনার সাথে। জানি না। কল কেটে যায় সাথে সাথে। শ্রাবণের রাগ বাড়ে তার প্রতি। কান্তার বাড়ি ছেড়ে চলে যায় হাঁটার পথ। পায়ের গতিও গেছে বেড়ে। ধরে নেয় বাজারের সীমানা। সেই সাথে পায়ের গতি কিছুটা কমে আসে বালুর মাঠে তাকিয়ে। অনেক পরিবর্তন, গুছিয়ে নেওয়া পরিবর্তন। ব্যবসায়ের বন্দোবস্ত সুন্দর। শ্রাবণ রাস্তা পার হয়ে বালুর মাঠেই যায় ইফতেখারের খোঁজে। প্রবেশপথে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে তার অস্তিত্ব না পেলে বেরিয়ে আসে সাথে সাথেই। বাড়ি থেকে হন হন পায়ে বেরিয়ে ক্লাবে এসে তালা খুলে বসেছিল ইফতেখার। প্রবেশদ্বারে গ্লাস চাপিয়ে রেখে একা একা বিরক্তি হজম করে নিচ্ছে যেন এখানে। শ্রাবণ কল করলে ইচ্ছাকৃতভাবেই রিসিভ করেনি। দ্বিতীয়বার উপেক্ষাও করতে পারেনি মন। তবে কথাই উপেক্ষা ঠিক করে গেছে। কল কাটার পর থেকে মুখ বন্ধ, কলমে অযথায় আঁকিবুকি করে যাচ্ছে টেবিলটায়। যেন এই আঁকিবুকি মনের অভিমানজনিত দাগগুলো কেটে নিচ্ছে। পুনরায় সুযোগ দিতে চাইছে নিজেকে সন্তুষ্ট রাখার। এরই মধ্যে সুযোগের সুনিশ্চয়তা হয়ে হাজির হলো যেন শ্রাবণ। শাটার খোলা থাকায় বাইরে থেকেই দেখা যাচ্ছিল ভেতরের একাকিত্বের পরিবেশ। গ্লাস ঠেলে প্রবেশ করতে ইফতেখারের ধ্যান ভগ্ন হয় সাথে সাথে। তাকে এখানে প্রত্যাশা করেনি সে। শ্রাবণ যে পথ থেকেই কল করেছে, সময় যেন সেটুকু নিশ্চিত করে দেয়।
এদিকে শ্রাবণের চেহারায়ও একটু গম্ভীরতা স্পষ্ট দেখে ইফতেখার ভেতরে এসে গ্লাসটা পুনরায় চাপিয়ে রেখে সুস্পষ্ট গলায় জিজ্ঞেস করে, আপনি এমনটা কিভাবে করতে পারলেন? কোনো দায়িত্ববোধ ছিল না আপনার মধ্যে? কথা না বুঝতে পারে ভুরু মাঝে সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট হয় ইফতেখারের। শ্রাবণ একই রকম রুক্ষ গলাতেই পরাপর সুস্পষ্ট জিজ্ঞেস করে, কান্তার নাকি বিয়ে হয়ে গেছে, আপনি আটকাতে পারলেন না বিয়েটা? সাথে সাথে ইফতেখারের কপালে স্পষ্ট হওয়া সূক্ষ্ম ভাঁজ ও স্পষ্টতায় মিলিয়ে যায়। হাতের কলমটা টেবিলে ছেড়ে দিয়ে চেয়ারে হেলে পড়ে সে। অভিমান অনুরাগ দূরীভূত হয়ে হঠাৎ কেমন একটা প্রশান্তিকর ভাব চলে এসেছে মনের মধ্যে। মুখভঙ্গিতেও স্পষ্ট হয়েছে সরলতা, কিন্তু এই মুহূর্তে তার এই সরলতা নিতে পারছে না শ্রাবণ। ইফতেখার অস্থির শ্রাবণকে উত্তর করে, আমার কি ঠেকা কারো বিয়ে আটকে দেয়ার? ঠেকা মানে? যে বিপু আপনার জন্য এত কিছু করলো, তার জন্য কিছু করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? কি করেছে বিপু আমার জন্য? কিছু করেনি। দেখছি না তো তেমন কিছুই। কি বলতে চাইছো তবে? আমার বিয়ের ব্যাপারটা? তা না করলেই বা কি হতো? বাক্যে প্রকাশ ক্ষোভ। শ্রাবণ মর্মেজাগে ব্যথা, তবুও থামেনি তার কথা। ও সেই শোধের হাওয়া আপনি বিপু ভাইয়ের উপর দিয়ে বইয়ে দিলেন? আমি কারো উপর শোধ নেই। কিন্তু কাজের প্রতিদান খুব ভালো দিয়েছেন। আপনার কাছে এমনটা আশা করিনি। আর তুমি? আমি বারবার কারণ দেখেই কাজ করেছি। তাছাড়া আমার কথা এখানে ওঠেনি, বরং আমার প্রতি দেখা অন্যায়ের ফলাফল আপনি অন্যের দিকে ধাবিত করেছেন। একটু ভাবলে হয়তো নিজেই বুঝতে পারবেন তোতা পাখির প্রতি অবিচার হয়েছে আপনার বেখেয়ালির তরফ হতে। এমনি হাতের ফোনটা বেজে ওঠে। মায়ের কল। রিল্যাক্সে কথা বলতে ইফতেখারের বিপরীতে থাকা চেয়ারে বসে কল রিসিভ করে শ্রাবণ। হ্যাঁ মা। পৌঁছেছিস? হ্যাঁ, জানাতে ভুলে গিয়েছিলাম। কখন পৌঁছালি? এই তো প্রায় 20 মিনিট। ঠিক আছে। শিশির ফিরেছে? হ্যাঁ, এসে জিজ্ঞেস করেছিল চলে গেছিস কিনা। আচ্ছা, পরে কথা বলে নিব তার সাথে। ব্যাগও একটা রেখে চলে গেল। ইস, মনেই ছিল না আমার। আসার পর মনে পড়েছে। যাক, সমস্যা নেই, তেমন জরুরি না, পরেও নেওয়া যাবে। ঠিক আছে। কল কেটে দিয়েছে সুলতানা। শ্রাবণ কিঞ্চিত ভারী নিঃশ্বাস ফেলে যেন ক্লান্তি ছাড়ে। টেবিলের উপর এক হাতের ভার ফেলে রেখে মনোযোগী হয় ইফতেখারের দিকে। কিছু বলতে যাওয়ার আগেই এক যুবক গ্লাস হালকা খুলে বাইরে থেকে গলা বাড়িয়ে উকি দিয়ে ইফতেখারের উদ্দেশ্য বলে, কিরে ভাবি নাকি এখানে? শ্রাবণও তাকায় সেদিকে। ইফতেখার বলে না কিছুই। মুস্কি হাসির সাথে শুধুমাত্র প্রশ্ন করে পুনরায় গ্লাস চাপিয়ে রেখে চলে যায় ইফতেখারের সমবয়সী ছেলেটি। শ্রাবণ না থাকলে হয়তো চলে আসতো আড্ডা দিতে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে শ্রাবণ আবার মনোযোগী হয় তার দিকে। কিছুটা হতাশার সাথেই বলে, আমি ভেবেছিলাম কান্তার বিয়েটা আপনি দিয়ে দেবেন তোতা পাখির সাথে। আমি বিয়ে দেওয়া না দেওয়ার কে? হ্যাঁ, তবুও মানুষ হওয়া সত্ত্বে একটা প্রচেষ্টা রাখবেন না? এই সমাজে আপনার ক্ষমতারও তো কমতি নেই। অনর্থক। কেন? বিয়ে না হয় জোর করে দিলামই, তারপর সংসারে দায়ভার কে নিবে? সংসারের সুখ ধরে রাখার ক্ষমতা আমার আছে? তাদের বাড়িও চেয়ারম্যান বাড়িকে ঘৃণা করে। আমার আব্বাও চেয়ারম্যান হয়ে কখনো যাবে না তাদের সাথে সুদৃঢ় আত্মীয়তায়। দরকার কি অহেতুক দুইটা জীবন নষ্ট করার? আমি এটা মানতে পারলাম না। আপনার ভাবনাটাই মূলত অনর্থক। তাদের বাড়ির কথা বাদ, আপনার বাড়িতে একটা ব্যবস্থা আপনি নিশ্চয়ই করতে পারতেন। আপনি জেদ করে এমন অনেক কাজই করতে পারেন। সেখানে এই ব্যাপারটাও আহামরি কিছু না। আপনার আব্বা আপনাকে যেহেতু সেদিন বের করে দিতে পারেননি, তোতা পাখি কেউ পারতেন না। এবং বরং আপনি স্বার্থপর একটা কাজ যে করেছেন, তাই স্বীকার করুন মাঝপথে ছেলেটার সাথে হয়েছে যত অন্যায়। ইফতেখার ভালোই উপভোগ করছে ক্ষিপ্ত হতাশী শ্রাবণকে। মনোযোগে দেখছে তার চোখের ক্ষিপ্ততার আকৃতি। মনোযোগে শুনছে হতাশিত কণ্ঠের সুর। ভাবতেও মজা পাচ্ছে। কে এমন অর্ধেক বাণী তার কানে ঢেলে কালাবে পাঠিয়ে দিল? পড়ি নাকি? বাড়ি থেকেই তো এলো সে, তবে পড়ি ছাড়া আর কে? উদ্ভট প্রচারণার কাজগুলো একমাত্র পরির দ্বারাই বেশ সম্ভব। মনে মনে হেসে শ্রাবণকে সে প্রত্যুত্তরে বলে, এতই যখন আফসোস হচ্ছে, তোমার একটা বনি এনে দাও তোতা পাখির জন্য। সেদিন হসপিটালে দেখলাম সেই বা মন্দ কি। রাগ হয় শ্রাবণের। মনে পড়ে অপুকেও। তাদের ভাইদের সমস্যা কি? তার বোনের উপর নজর পড়তে হবে কেন দেখা মাত্রই? অপ্রীতিকর প্রস্তাবে বিরক্ত হয়ে শ্রাবণ বলে, আসলে আপনাকে কিছু বলা নেই আমার। রেগে যাচ্ছ কেন? মন্দ কিছু বললাম? আব্বা তো কান্তাকে পছন্দ করেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমার বোনকে এনে দিলে মেনে নিতেন সহজেই। যেমনটা পছন্দ করেছিলেন তোমাকে, তাকে দেখলেও পছন্দের বাইরে রাখবেন না। একটা মেয়ে সেদিকে নিজেকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করে ফেলেছে, আর আপনি মজা নিচ্ছেন বসে বসে। অন্তত নিজ ভাইয়ের কথা ভেবেই এতটা স্বার্থপর না হলেও পারতেন। চেয়ার ছেড়ে উঠে হনহনে পা বাড়িয়েছে শ্রাবণ। ইফতেখার হেলান ছেড়ে বসে পিছু আবদার করে,
আরে প্রথমবার এলে খালি মুখে চলে যাবে? চা অর্ডার করি, 1 কাপ চা খেয়ে যাও অন্তত। তার মজাকর কথাগুলো ক্রমশ রাগিয়ে মর্মাহত করছে মনকে। গ্লাস খুলে পিছু ফিরে আহত গলাতে জবাবটা দিয়ে যায় শ্রাবণ তাকে। আসলে আপনারা ভাইরা সব একই, স্পেশালি আপনার মামাতো ভাইটা। বাজার থেকে মনে অনুরাগ নিয়ে সোজা বাড়ি ফিরেছে শ্রাবণ। সন্ধ্যা হয়ে আসে আর কান্তাদের বাড়ি যাওয়া হলো না। তার উপর বড় সংশয়, কান্তাকে হয়তো বাড়িতেই পাওয়া যাবে না। বিয়ে হয়ে গেছে শুনল যে। দুইয়ের জন্য হতাশা আর ইফতেখারের উপর রাগ নিয়ে বাড়ির গেটে প্রবেশ করলে সামনে পড়ে আফজাল হোসেন। টুপি মাথায় মসজিদের জন্য বের হচ্ছেন তিনি। মাগরিবের আজান পড়ছে যে। শ্রাবণ মনে বিরক্তি চেপে রেখেই তাকে সালাম দেয়। এদিকে হাসিমুখে সালামের জবাব দিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করে, কেমন আছো? শ্রাবণ যেন ক্ষণিকের মধ্যেই ভাবুক হয়ে ওঠে তার হাসিমাখা মুখের কারণে, এবং ভাবুক বেশেই ছোট করে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। এখন ফিরলা? না, কিছুক্ষণ আগে। তোমার ভাই সবাই ভালো আছে? জি। যাও ঘরে যাও। স্বাভাবিকভাবেই তিনি বেরিয়ে গেলেন নামাজের জন্য, কিন্তু শ্রাবণের পা দুটো পূর্বের মতো বেগে আর চলল না। কদম জুড়েও যেন ভাবনা ঠাঁই নিয়েছে। এত প্রত্যক্ষ অপমানের পরেও একটা গণ্যমান্য লোক কিভাবে তাকে এত স্বাভাবিকভাবে বরণ করে ভালো মন্দের কথা জানতে চায়, কিভাবে তাকে দেখার পর মুখে হাসি স্পষ্ট হয়ে যায়। ওনার তো আরো আগে মুখ ফিরিয়ে নেওয়ার কথা, শাশুড়ি আম্মার চেয়েও কয়েক গুণ বেশি রাগ জমা থাকার কথা, আর তিনিই কিনা এত স্বাভাবিক, হাস্যোজ্জ্বল, অবিশ্বাস্য। ঘরে ফিরে অর্পার সাথে দেখা হয়। শ্রাবণ নিজেই জিজ্ঞেস করে, কেমন আছো? অর্পা মিনমিনে গলায় জবাব দেয়, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলোকে মনে রেখে তারও ইচ্ছে হয় না যেন ভাবির সাথে কথা বলতে, আবার প্রত্যক্ষ দেখায় উপেক্ষাও করতে পারে না অর্পা, তাই শুধুমাত্র হালকা করে জবাব দিয়ে গেল। এসবে শ্রাবণের কোনো রকম আক্ষেপ নেই। পরিস্থিতিটা মূলত এমন হয়ে দাঁড়িয়েছে, যার ফলাফল তার অবগত ছিল এবং সেটা তার নিকট অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা অন্যত্র। পরবর্তী প্রহর জুড়ে শ্রাবণের মাথায় শুধুমাত্র একটা ব্যাপারে চেপে রইল, আর তা হলো আফজাল হোসেনের স্বাভাবিকতা তার কাছে বড়ই অস্বাভাবিক। তার কাছেও একটু অন্যরকম আচরণ প্রত্যাশা করেছিল। এই কাজ সেই কাজ সেরে পরে দ্বিতীয়বার ভাবির কাজ ঘেসেছে রাত প্রায় 10টায়। ইফতেখারের রুমেই বসেছিল শ্রাবণ। কিছুক্ষণ আগে বিপুর সাথে দেখা হয়েছিল। আফজাল হোসেনের পর এই বিপুই নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল সৌজন্যতার হাসির সাথে। শ্রাবণ তাকে নিয়েও ভাবছে, কান্তাকে নিয়েও ভাবছে, মা বোনকে নিয়েও ভাবছে। একটু অন্যরকম মন খারাপ তার। মোটামুটি টানা অনেকটা সময় কাটিয়ে এলো তাদের মায়া কুটিরে। আজ কেমন নিঃসঙ্গ লাগছে তাদের থেকে দূরে অবস্থান করে। এমনিই পড়িয়ে আসে ঘরে। ভাবি, আপনারে তো ডাইকা গেলেন না? ফোনে কথা কইতাছিলেন বোনের সাথে। সবার খাওয়া কিন্তু শেষ, আপনার আর ভাইজানের বাদে। তোমার ভাইজান ফেরেনি এখনো? না, কাকাই ফোন করছিল, আইতাছে কইল, তবে খাইতো না। বন্ধুর বাড়ি নাকি দাওয়াত, পাইলে আপনি খাইয়া নেন। আম্মা ডেকেছিল আমাকে? কাকাই ডাকছিল তখন। আচ্ছা, আমার ইচ্ছে করছে না খেতে, খাবো না এখন। তুমি বরং গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ো। গুছাইছিলাম, আপনার খাবারটাও গুছানোতেই আলাদা রাখা আছে। এই ঘরে নিয়ে আসি? না বোন, আমি এখন খাবোই না। না খাইলে আর কি করার? মানুষ সব এক ঘরে চলে এলো, রান্না বান্না এখনো ও ঘরে কেন? নতুন বিল্ডিং, আজ লাগতেই দিত না আম্মায়। কথা বলেই খিলখিলিয়ে হাসে পড়ি। পরক্ষণে বলে, মজা করলাম, আম্মার নাকি ওই ঘরে সুবিধা, তাই আসবাব নড়চড় হইতে দেয় নাই। আসল কথা তো আপনারে কয় নাই, এখন জানাই। হাত পা গুটিয়ে মশারির ভেতর বিছানার এক কোণে বসে যায় পড়ি। বিস্তারিত শুরু করে তার জানা কান্তার বিয়ের দিনের ভয়ানক কাহিনী। শুনতে শুনতে ভাবনায় দেবে যায় শ্রাবণও। এক পর্যায়ে যখন বলল বিপুর সাথে বিয়েটা হয়ে গেছে, ধ্যানভগ্ন হয়ে চমকে যায় শ্রাবণ। কার সাথে বললে? আরে ছোট ভাইজান, মানে তোতা পাখি। কিভাবে? উফ, তাই তো কইতাছি আপনারে। খেয়াল করিনি, আবার বলো। আরে বড় ভাইজান এই কাজ করছে। কাকারে না জানাইয়া কান্তা বানরে নাকি হাসপাতাল থেকে ধইরে আইনা কাজী অফিসে বিয়া পড়াই দিছে। তোমার বড় ভাইজান এই কাজ করেছে? ভাবি পরিষ্কার জানান তো আমারে। আপনার কি মনে হইতাছে আমি কি মিছা কথা কইতাছি? না না না, আমি অবাক হয়ে যাচ্ছি তোমার ভাইজানের কীর্তি শুনে। আমরাও টাসকি খাইয়া বইছিলাম, আম্মা দিছে মরা কান্না শুরু কইরা। আব্বা জানে না? জানবো না কে, কাকাই তো আরো জানাইলো সবাইরে। বলেনি কিছু? বকাঝকা করছে। করলে কি, বড় ভাইজান তো মানুষই একখান, ডর ভয় কিছু আছে নাকি? যা মন চাই কইরা চুপচাপ বসে থাকে। হ্যাঁ বুঝলাম। এইবার তবে তোমার বিয়ের দায়িত্বটাও তোমার বড় ভাইজানদের উপর অর্পণ করতে হয়। লজ্জা পেয়ে উঠেই চলে যায় পড়ি।
ওই ঘরটা তালা দিয়ে আসতে হবে তার। কেউ যখন আর খাবে না, অপেক্ষা করে লাভ নেই। এদিকে শ্রাবণের মনে বিরাজ করতে থাকে অন্যরকম আনন্দ। তোতা পাখির বিয়ে কান্তার সাথে হয়ে গেল। উফ, লোকটা তবে ইচ্ছে করে তাকে রাগিয়ে দিল তখন। ইচ্ছাকৃত মজা নিল এমন কাণ্ড ঘটিয়ে। আসুক নাচ। অপেক্ষা করতে করতে কখন যে চোখ দুটো ক্লান্তিতে বুঝে এলো টেরই পেল না। শেষ রাতে ঘুম ভাঙতে ক্ষণিকের জন্য ভরকে যায় রুমে একা থাকায়। ইফতেখার কথায় সে কি গত রাতে বাড়ি ফিরেনি, নাকি বিপুর ঘরে আছে, নাকি ফিরেই নি? শেষ রাতের ঘুমটুকু আর হলোই না ইফতেখারের চিন্তায়। কল দিবে দিবে ভেবেও দেয়নি। যদি বিপুর ঘরে ঘুমিয়ে থেকে সেই ভাবনায়। রিংটনে বিপুর ঘুম ভাঙলে লজ্জায় পড়তে হবে তখন তারও। তাই সকাল হওয়ার অপেক্ষায় পার করলো যেন দীর্ঘ প্রহর। আজান হলো, নামাজ আদায় হলো, ফের হলো ঘুমানোর ব্যর্থ চেষ্টা। ভোরের আলো স্পষ্ট হলেই বারান্দায় এসে দাঁড়িয়ে রইল একা একা। ভোরের নির্জনতা তার ভীষণ পছন্দের। সেই সাথে পাখিদের গুঞ্জন সৃষ্টি করেছে মুগ্ধকর মহতান। তাতেই কাটিয়ে দিয়েছে শ্রাবণের সুবর্ণ প্রহরটা। পরপরই পারভিনকে দেখতে পাই পুরাতন ঘরের দিকে যেতে। বারান্দার গেটের কাছে গিয়ে আটকে যান ভেতর থেকে তালা দেওয়া থাকায়। ভেতর থেকে তালা দেওয়া হবে কেন, সেই সংশয় দূর করতে পরীকে ডাকতে থাকেন সেখান থেকেই। পরী হাতে কয়লা নিয়ে বসেছিল নতুন ঘরের প্রবেশদ্বারে। কুচ করে কুচকুচে থুতু ফেলে গলা উঁচিয়ে জবাবে বলে, আমি রাইতে তালা দিতে যাওয়ার পরে বড় ভাইজান হাত থেকে চাবি রাইখা দিছে। ডাক দেন ভাইজানি আবার এই ঘরে ঘুমাই রইছে কিনা দেখেন। যেখানে সেখানে কয়লা থুতু ফেলে পরিবেশ নষ্ট করছে, তাই ধমক দেয় পারভিন। পরক্ষণে ইফতেখারের রুমের বরাবর দাঁড়িয়ে একাধারে ডাকতে থাকলে সদ্য ঘুম ভাঙা চোখে বেরিয়ে আসে সে। শ্রাবণ বিরক্ত দৃষ্টিতে এখান থেকে দেখে ইফতেখারকে। জেদ নিয়ে তবে নিজের ঘর ছাড়লো, আর তাকে যে সন্ধ্যায় খেপিয়ে দিল, সেজন্য এই লোককে শাস্তি দিলে এখন কেমন হবে তবে? ঘরের তালা খুলে দিয়ে পুনরায় ঘুমাতে চলে গেছে ইফতেখার। পারভিন কি যেন জিজ্ঞেস করতে করতে রান্নাঘরে গেল। ইফতেখার কিছু না বলেই চলে গেল। পরপরই শ্রাবণ এসেছে এই ঘরে। ঘুমাতে ব্যস্ত না হয়ে তখন ফোনে কথা বলছিল ইফতেখার। মালামালের অর্ডার আসছে, ঘুম আর হবে না, কাজে যেতে হবে। শ্রাবণ দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তার ফোন কল শেষ হওয়ার। আর শেষ হতেই প্রশ্ন জুড়ে দেয়, এই ঘরে ঘুমালেন কেন? মেহমানের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন? জবাব দেয় না ইফতেখার। দুহাতে চোখ কষলে বসা থেকে উঠে যায় তাকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। শ্রাবণের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রাবণ বলে, ঠিক আছে, আপনার মেহমান আজই চলে যাবে ঘরের দখলদারি ছেড়ে দিয়ে। আপনাকে আর অন্য ঘর খুঁজে নিতে হবে না নিজেকে কষ্ট দিয়ে। পথ চলা থামিয়ে ইফতেখার আকস্মিক পিছু ফিরে খিটখিটে মেজাজে শ্রাবণের দুই বাহু চেপে ধরে 2 কদম পিছিয়ে নেয় ঠেলে। শ্রাবণ যেন একদমই অপ্রস্তুত হয়ে থাকে এমন অদ্ভুত আচরণে। ইফতেখার চোখে চোখ রেখে তাতে চাপা নিচু কণ্ঠে বলে, কি মিল দেখেছো আমার সাথে তার? আগুন চোখের ভাষাতেও যেন ভাবুক হয়ে পড়ে শ্রাবণ। আকস্মিক কিছু বুঝতে না পেরে ভুরু কুচকে প্রত্যুত্তরে প্রশ্ন তোলে, কিসের মিল আর কার সাথে? কিছুই তো বুঝলাম না। গত সন্ধ্যায় কি বলেছো ভুলে গেছো? তাৎক্ষণিক নাড়া দেয় মাথায়, যার ফলে ভুরু জোড়াও কুচকানো রেখা ছেড়ে দেয়। এজন্য তবে জনাব ঘর ছেড়েছেন ডেকে। শ্রাবণ মিনমিনে গলায় বলে, ও ভুলেই তো গিয়েছিলাম। আপনি ভুললেন না কেন? সে মজাকর ভাবে থাকলেও ইফতেখারের চোখ মুখ একই রকম জটিল। তার জবাব চাই, তাই পুনরায় প্রশ্ন করে, বলো কি মিল দেখেছো আমার সাথে তার? আপনি যেমনটা ভাবছেন আমি তেমন কিছু ভেবে বলিনি। কি ভাবতে চাইছো তবে তুমি? শান্ত হন, ব্যথা পাচ্ছি আমি। আমাকে শান্ত থাকতে দিচ্ছ তুমি? হতাশায় চোখ বুজে নেয় শ্রাবণ একটা মুহূর্তের জন্য। পরক্ষণেই বলে, আপনার মামাতো ভাই এক সময় যেমন আমার পিছু ঘুরতো, আমার দেখা না পেয়ে পরে আমার বোনকে দেখে তার পিছু নিতে শুরু করে। আর আপনিও এদিকে আমার বোনকে দেখে তাকেই টেনে এনেছেন অন্যের পরিবর্তক উদাহরণ হিসেবে। তারই সাদৃশ্য বোঝাতে চেয়েছি। তা আমি ঘুরেছিলাম নাকি তোমার পিছু পিছু রাস্তায় রাস্তায়? ঘুরেছিলাম তোমার বাড়ির আশেপাশে দায়িত্ব করতে। অদ্ভুত তো, আপনি সহজ বিষয়কে অহেতুক কঠিন করে তুলতে চাইছেন। হ্যাঁ, আমিই তো কঠিন করে ফেলি সব। আমি অশান্ত হয়ে যাই। তোমার কথাই শুধু যুক্তিযুক্ত। তোমার কাজেই সব কারণ লুকিয়ে থাকে, বাকি সব অহেতুকী। শ্রাবণকে ছেড়ে দিয়ে হনহনিয়ে চলে যায় ইফতিখার। শ্রাবণ ত্যক্ত মনে দাঁড়িয়ে থাকে তাকে বোঝাতে সক্ষম হয়। একদমই বিশ্বাস করলো না যে কথাটুকু। পুরোটাতেই নেতিবাচক প্রভাব পড়ল যেন। নিজেরাই তো একটু খেয়াল হওয়া উচিত ছিল। অপুর সাথে ওনার একটা ঝামেলা পেকে গেছে। কেন গেল তবে তুলনা টানাটানি করতে? ধ্যাত, তা ভেবে কিছুটা রাগ নিজের উপরও টেনে নিয়ে এসেছে শ্রাবণ। খাটের কিনারায় বসে পা ঝোলাতে তাকে ত্যক্ত মনে। ততক্ষণে হাত মুখ ধুয়ে এসেছে ইফতেখার। মুখাবয়বের ময়লা দূর হলেও বিরক্তি দূর হয়নি একদমই। আর তা লক্ষ্য করে শ্রাবণ মনে জাগে প্রণয় মোহিনী। হাত মুখ পচে ঝটপট শার্ট পরতে থাকলে সে জিজ্ঞেস করে, কোথায় আছেন এখন? জবাব না দেওয়ায় উঠে দাঁড়ায় শ্রাবণ।
ইফতেখার তাকে উপেক্ষা করে হাঁটতে ধরলেই বুকে হাত ঠেসে বাধা হয়ে সামনে দাঁড়ায় সে। শার্টের টপার বোতাম দুটো আর লাগানো হয়ে ওঠে না সেজন্য। সেই কারণে বিরক্তিকর দৃষ্টিতে তাকায় ইফতেখার। সেই পাথর দৃষ্টিতে শান্ত বৃষ্টির শীতল দৃষ্টি স্থির করে শ্রাবণ নরম গলায় বলে, অপেক্ষা সইবে, তবে উপেক্ষা নয়। শ্রাবণ ফুরিয়ে গেলেও কিন্তু এখন শ্রাবণেরই দিন। সীমানার বাইরে গেলেই আপনাকে ভিজতে হবে। শার্টের বাকি বোতাম দুটো শ্রাবণ নিজে লাগিয়ে দিতে থাকে। অনুরাগ নাশজনক উক্তিতে ইফতেখারের দৃষ্টি থেকে বিরক্তি শান্ত বেগে ছুটে পালায়। তবুও থমথমে মুখে তাকিয়ে থাকে বোতাম লাগাতে মনোযোগী সেই শ্রাবণ চোখের পাতায়, যার ধারে ভিজে যাওয়ার হুমকি রয়েছে সীমানা ছাড়ায়। শ্রাবণ কাজ শেষে তার শান্ত চোখে তাকিয়ে বলে, বুঝতে পেরেছেন কি বলেছি? সীমানার বাইরে গেলেই ভিজতে হবে শ্রাবণ ধারায়। তাই গিয়ে দেখুন শুধু একবার। আর শ্রাবণ যে বছরকে ফাঁকি দিয়ে পালায়, তার প্রাপ্য কি হওয়া উচিত? শ্রাবণ পালিয়েই তো আর হারিয়ে যায় না, নতুন বছরে ফেরার জন্যই পালায়। ইফতেখার হতাশিতভাবে মাথা তুলে এক মুহূর্তের জন্য উপর থেকে তাকায়, পরক্ষণে আবার বলে, তবুও পালাবেই। শ্রাবণ মুখ টিপে হেসে ফেলে, উপেক্ষাকে কারণ হিসেবে রেখে আবার যেতেও পারি। আমি বারবারই তোমার অপেক্ষায় বসে থাকবো ভেবে ভুল করছো না তো? সেই ভুল তো করছি না, কিন্তু আপনার আম্মা তো এক বউকেই মানতে পারছেন না। একাধিক কিভাবে মেনে নিতেন তখন? তুমি গুরুত্বপূর্ণ সময়েও মজা করো, প্রেমের সময়েও মেজাজ খারাপ করে দাও। এসবই বিরক্ত লাগে আমার কাছে। পরিস্থিতির প্রতিকূলে কেন সবসময় চলতে হবে তোমাকে? মেঘ তো শুধু শ্রাবণেই জমে না, সারা বছর জুড়েই মেঘের ঘন ঘটা চলে বিস্তীর্ণ আকাশ জুড়ে। আমি একদমই ঠাট্টা করলাম না, বরং সময় উপযোগী কথা বললাম। আম্মাকে গত রাতেও অভিযোগ তুলতে শুনলাম আব্বার নিকট, বড় পুত্রবধূর সঙ্গে তিনি সংসার জমাবেন না। এসব ফালতু কথা রাখো। ঠিক আছে, রাখলাম। ওসব ফালতু হয়ে থাকলে তো আমিও সন্তুষ্ট। কিন্তু আপনি এই দুমড়ানো মুচড়ানো শার্ট পরে কোথায় আছেন? এই যুগের মেয়েরা তো আর এভাবে পড়বে না, ভালো কিছু পরে বের হন। সতীন নিয়ে সংসার করতে পারবে? শ্রাবণের জ্বালাতন আপনি সহ্য করতে পারলে শ্রাবণেরও আপত্তি নেই তাতে। আর একটু কাছাকাছি এগিয়ে ইফতেখার এবার আলতো করে বাহুতে হাত রাখে। তার অনুরাগের সমাপন হয়েছে প্রমাণ করতে কপালে চুম্বন করে বলে, জ্বালাতন সহ্য করার জন্যই তো একটা শ্রাবণ এনেছিলাম ঘরে, কেন দূরে সরে যাও তবে? চোখ বুজে আদরটুকু সাদরে গ্রহণ করলেও প্রত্যুত্তরে জবাব রাখে না শ্রাবণ। ইফতেখারের পেটে আলতো করে ঘুষি মেরে বলে, কান্তার বিয়ে যে আপনি দিয়েছেন বলেননি কেন আগে? ইফতেখার মুস্কি হেসে চলে যেতে থাকে। শ্রাবণ শার্ট টেনে পিছু আটকে বলে, আমার কথা শেষ হয়নি। আমার কাজ আছে। থাকুক আপনার কাজ, পরে শুনবো কথা। এখন যেতে হবে, গাড়ি দাঁড়িয়ে আছে। আমিও যাব সাথে। কোথায়? আপনার সাথে। শ্রাবণের সাথে বের হতে থাকলে ইফতেখার আপত্তির সাথে বলে, আজব তো, আমি মালামাল উঠাতে যাচ্ছি, তুমি সেখানে কেন যাবে? আমি কখন বললাম মানলাম উঠাতে যাব? আমি আপনার সাথে কান্তাদের বাড়ি পর্যন্ত যাব। দুজন একত্রেই বেরিয়ে যায় বাড়ির বাইরে। শ্রাবণ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, কান্তাকে বাড়ি আনলেন না কেন? সব হুটহাট টেনে টুনে নিয়ে এলে কেমন হয়? সময় হোক, দেখি ভালো কিছু হয় কিনা। মান সম্মান নিয়ে এত টানাটানি করলে না আবার আমাকেই ত্যায্য হতে হয়। আপনি আসলে শুধু সাহসী না, বুদ্ধিমানও। এটাও আপনাকে ভালো লাগার আমার অন্যতম কারণ। সব জেনে শুনে এসেছো জানো? এসে জানছি, জেনে মুগ্ধ হচ্ছি। অথচ এই একই কারণে আমি বাবা মায়ের কাছে অপছন্দের হয়ে আছি। তাও সত্য, কিন্তু মানিয়ে নেবে বিশ্বাস। কান্তা তো আর আমার মতো বেয়াদব না। নিজেকে বেয়াদব বলায় মুখের দিকে তাকায় ইফতেখার। শ্রাবণ হাসি মুখে বলে, কি হলো, ভুল কিছু বললাম? মানুন আর না মানুন, এটা কিন্তু কঠিন সত্য। এই পৃথিবীতে সুস্পষ্টবাদীদের এক প্রকার বেয়াদব হিসেবেই চিহ্নিত করা হয়। আমি সম্ভবত সেই বেয়াদবেরই একজন। কান্তাদের বাড়ি এলেই কায়েমের দেখা পাওয়া যায়। শ্রাবণকে দেখে যেন মাথা নিচু করে পশ্চিম প্রান্তে চলে গেল সে। লজ্জায় আড়াল হয়েছে নাকি অপরাধী বেশে পালিয়েছে কে জানে, তবে লজ্জায় হলেই ভালো শ্রাবণের মতে। ন্যায় অন্যায় বুঝে না চললে বিপদ বসে থাকে নাকের ডগায়। সবসময় সুযোগ হয় না নিজেকে বাঁচিয়ে নেওয়ার। বারান্দায় শিরিনকে দেখে শ্রাবণ উঠেনে চলতি পথে সালাম দেয়, জিজ্ঞেস করে কান্তা কোথায়। কান্তা পুকুরে গেছে জানলে সে পা বাড়িয়েছে সোজা মজিদার ঘরে। কতদিন হয় দেখা হয় না খালাম্মার সাথে, জানা হয় না একাকী মানুষটা কেমন আছে। একাকিত্বের প্রতি যেন শ্রাবণের মায়াটা বেশি বেড়ে ওঠে, যেমনটা বেড়েছিল ফাতিহার ক্ষেত্রে। মজিদের সাথে দেখা করেই পুকুরের দিকে যায় শ্রাবণ। কান্তা সবেমাত্র হাঁড়িগুলো ধুয়ে হাতে নিচ্ছিল বাড়ি ফেরার জন্য। শ্রাবণকে দেখেই থেমে যায় কিছুটা বিস্ময়ের সাথে। শ্রাবণ মুস্কি হেসে তৎক্ষণাৎ বলে, চেয়ারম্যান বাড়ির ছোট বউ যে।
লজ্জায় রঙিন হয়ে যায় কান্তা, তবু উৎফুল্লতার সাথে জিজ্ঞেস করে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। তোমার খবরটা জেনে আরো বেশি ভালো অনুভব করেছি, আবার ভীষণ রাগও হয়েছি। কি করতে যাচ্ছিলে এসব? চড়িয়ে দাঁত ফেলে দেওয়া উচিত। কান্তা লজ্জিত হেসে বিড়বিড় করে, দেবর ভাবির একই কথা। বলেছে নাকি বিপু ভাই? দিল না কেন তবে? অদ্ভুত কাণ্ড। তোমাকে নিয়ে কিন্তু এমনটা ভুলেও কখনো প্রত্যাশা করিনি। জীবনের কোনো পদক্ষেপকে সংগ্রাম হিসেবে নিলে এত ধৈর্যহারা হলে চলে? দৃষ্টি নত রেখে কথা শুনে ফিসফিস করে কান্তা। একটা গোপন সত্য বলি, কাউকে বলো না যেন। ওসব নাটক ছিল আপু, আমি কিচ্ছু করিনি। করনি মানে? না করলেই এত কিছু হয়? সত্যি বলছি, একটু ভং ধরেছিলাম, এরপর মনে হলো জিতে গেছি। ভারী অদ্ভুত তো, কোনটা সত্য বলে বিশ্বাস করি এখন? আশপাশ জুড়ে যে রটারটি হলো। রটারটি হয়েছে তাও ঠিক, আমি যা বলেছি তাও ঠিক। তোমার দেবরকেও এই সত্যিটা জানিও, তুমিও বিশ্বাস করে নাও দয়া করে। তোমার কথা যদি সত্য হয়েও থাকে তবুও বলবো ঠিক করনি কাজটা। পিতামাতার মাথা কাটা গেছে, কিন্তু এমন রটারটিতে তারা আর আগের মতো 2-4 জনের সাথে স্বাভাবিক কথা বলার মানসিকতা কোনোভাবেই পাবে না। পিতামাতার যেমন সন্তানের উপর দায়িত্ব বর্তায়, সন্তানেরও দায়িত্ব তাদের সম্মানহানির পরিস্থিতি না ফেলা। ওনারা মানসিকভাবে ভেঙে পড়েনি কি তাতে? কান্তা মুখ মলিন করে জবাব দেয়, যদি ঘটনা সত্যি হয়ে যেত তবুও তো রটারটি হতোই। আমি আসলে প্রতিদিনকার এত চাপ নিতে পারছিলাম না আপু। বিয়ের জন্য আব্বা আম্মা যেভাবে জোর জবরদস্তি করছিল, মনে হচ্ছিল মরেই যাব। চুপ, এসব বলতে নেই। পিতামাতার পছন্দের বিরুদ্ধে যখন শান্তি খুঁজেছই, বাঁচার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার দরকার ছিল। যাক, বাদ দাও, যা হওয়ার হয়েছে। ভবিষ্যতে আর এমন কিছু করো না আপনদের কষ্ট দিয়ে। আমি এটুকু বলতে পারি, ছেলে কিংবা মেয়ে কোনো দিক হতেই ওনারা নিজেকে সুখী মনে করতে পারছেন না। পরবর্তী দিনগুলোতে যেন তারা একটু হাসতে পারে, এমন ভাবেই চলো। প্রয়োজনে কিছুটা স্যাক্রিফাইস করি, তবুও চেষ্টা করো। তা বিপু ভাইয়ের কি অবস্থা? চাচা চাচি মেনেছেন তাকে? জবাবে উপর নিচে মাথা হেলায় কান্তা। তাহলে তো ভালোই। বাসায় আসে তো মাঝে মাঝে, দেখা করে যায়। আদর আপ্যায়ন? এখনো তেমন না, আম্মা যাই বলে আব্বা মুখ ফেরাতে পারলেই যেন বাঁচে। শ্রাবণ দৃঢ় নিঃশ্বাস ফেলে বলে, যাক, টেনশন নিও না, সময়ের সাথে স্বাভাবিক হয়ে আশা রাখি। ও বাড়িতে কি অবস্থা আপু? শ্রাবণ মুস্কি হেসে বলে, অবস্থা এখন শুরুর দিকে, শেষ হতে হয়তো বা অনেক বাকি, নয়তোবা না, নয়তোবা এর জন্যই দোয়া করো আপাতত। আমার কেমন যেন ভয় হয় তাকে নিয়ে। কাকে? বিপু ভাইকে নিয়ে? তার আবার কি হবে? জানি না, কিন্তু ভয় হয়। ভয় করার কিছু নেই, তুমি তোমার দিকে ঠিক থাকো, ব্যাস। আসি আমি, পরে সময় পেলে এসে গল্প করব, এখন দেখা করারই ছিল। কান্তা ঝটপট হাড়ি হাতে নিতে নিতে বলে, না না, অনেকদিন পর এসেছো, ঘরে এসো, কিছু মুখে তুলে তারপর যাবে। ইস, আমার আপ্যায়ন বাদ দাও, তোতা পাখির যত্ন নাও। দেখা হবে পরে, সময় নেই এখন। বাড়িতে সারাদিন শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা বেঁধে রইল। শ্রাবণের সাথে সংসার করতে একদমই অনিচ্ছুক পারভিন। শ্রাবণকে যদি এ বাড়িতেই রাখা হয় তবে হাড়ি আলাদা করতে হবে, না হয় সংসার হতে নিজের হাত পুরোপুরিভাবে গুটিয়ে নেবে। এমনই প্রস্তাব করা বায়না ধরে রাখে সে চেয়ারম্যানের নিকট। চেয়ারম্যান কথায় ঠাট্টা ঢেলে দিয়ে তার প্রত্যুত্তরে বলে, এমন হলে তো ভালোই, হাত গুটিয়ে বসে থাকো। বয়স হয়েছে যখন, শুয়ে বসে খাওয়ার সময় তোমার। ছেলের বউয়ের হাত ছেড়ে দাও, যত দায়িত্ব। পারভিন গলায় ক্ষোভ রেখে বলে, হাত গুটিয়ে বসবো মানে দায়িত্ব দিয়ে বসে থাকবো না। যেই দিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, খুঁজলেও পাইবেন না। কথা বলতে বলতেও গলা কাঁপে পারভিনের। মনের কষ্ট যখন কাছের মানুষের কাছেও পাত্তা পায় না, তখন আর কেমনই বা হবে দেহ মনের হাল। ওদিকে ইফতেখারও রাগারাগি শুরু করেছে। মা এসব কি বলছে? তাকে ত্যায্য করতে চাইছে? এ নিয়েও হলো মা ছেলের মধ্যে এরকম কথা কাটাকাটি। পারভিনের এক কথা, এই বউ নিয়ে তিনি সংসার গোছাবেন না। ছেলে যদি এই বউকেই ঘরে রাখবে তো ঘর হাড়ি আলাদা করে রাখুক, তার সাথে কোনো কাজে সংযোগ থাকার প্রত্যাশা তিনি রাখেন না। যেদি ইফতেখার বাবার সামনে এসে কড়া মন্তব্য রেখে যায়। আব্বা, মা এসব কি শুরু করেছে? আমার ভালো লাগছে না। কিন্তু তোর মায়ের একা হাড়িতে খাওয়ার শখ জন্মেছে। হাড়ি বাড়ির খবর আমি বুঝতে চাই না। মা যদি আমার জন্য অনিয়ম করে ঝামেলা বাড়িয়েই রাখতে চায়, আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, তারপর থাকুক যেমন ইচ্ছে তেমন। হনহন পায়ে এই সন্ধ্যাতেই বেরিয়েছে ইফতেখার। রাগ করলেই ওনার বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে যেতে হয় কেন?
বুঝে না শ্রাবণ। বাইরের হাওয়া কি মাথা ঠান্ডা করে দেয়? ভেবেই হাসি পায় তার, কিন্তু হাসে না। বিবেচনায় রাখে প্রত্যেকের কথা ও বাক্যলাপ। তার নিকটে যাবৎ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আফজাল হোসেন। আম্মা চাইছে আলাদা হতে, কারণ বরাবরই শ্রাবণ কর্তৃক আব্বার অপমান হয়েছে। বার কয়েক অসম্মান জানিয়েছে যেই লোকটাকে, সেই লোকটাই কেন তার প্রতি এত সরল? আম্মাকে সংসার শান্তিতে ফেরানোর চেষ্টা করছে বারবারই। শ্রাবণের হয়ে কথা বলতে কার্পণ্য করছে না একদমই, অথচ তার চোখে ক্ষোভ জন্মানোর কথা সবার আগে। আর তিনিই হাসেন মজা করে। অর্পা ও পরীকে ডেকে ডেকে পারভিনের রাগ ভাঙার চেষ্টা করেন। তার মুখে উচ্চারিত প্রতিটি কথা সাক্ষী দিচ্ছে তিনি শ্রাবণ ও পারভিনের সংসার এক রাখার চেষ্টা করেন। কিন্তু কেন? গোমরামুখ পারভিন সারাদিনের রাগারাগি নিয়েও নিজেই রান্না করেছেন ঘরের লোকেদের আহারের জন্য। নিজের মুখে হয়তো দেননি কিছুই, তবুও রান্না করেছেন। এদিকে রান্না সারতে দেরি, শ্রাবণ এসে হাজির। গত রাত থেকে না খেয়ে থাকলেও রাতে নিজ হাতেই হাঁড়ি থেকে ভাত তুলতে আসে শ্রাবণ। পারভিন উপস্থিত থাকাকালে এসেছে সবার আগে রাতের খাবার খেতে। নিজ হাতে ঢাকনা খুলে খুলে ভাত তরকারি প্লেটে নিয়ে পারভিনের মুখে তাকিয়ে শুকনো একটা হাসি দেয় সে। আপনি হাঁড়ি আলাদা করতে চাইলে করতে পারেন আম্মা, তবে শ্রাবণ কিন্তু নিয়মিত আপনার হাঁড়ি থেকেই দুমুঠো ভাত তুলে নেবে নিজের জন্য। ক্ষিপ্ততায় ফুঁসে ওঠে পারভিন। খাইবাই তো, লজ্জা নাই যে? লজ্জা শরম ধুইয়া আইসো না এই বাড়ির বউ হইতে? বিনা ডাকে নিজ পায়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে ঠাই গাড়ছো। তারপরেও যার খাও তার পিঠে কুড়াল চালানি দিয়া আবার কাঁধে হাত দেওয়া তো তোমার মতো নির্লজ্জ জাতেরই কাজকর্ম। তোমরা এইসব বেহায়াপনায় অভ্যস্ত। শ্রাবণ প্লেট হাতে তুলে বসে মুস্কি হেসে বলে, তা ঠিক বলেছেন। আসলে নির্লজ্জ না হলে এত লজ্জাশীল শ্বশুর শাশুড়ির সাথে সংসার জমাতে পারবো না। কিন্তু খোটা দেয়া তো ভালো না আম্মা, আল্লাহ নারাজ হবেন। অধিকার বঞ্চিত করে খোটা দেয়া একদমই অনুচিত। এই চাপাগিরি আমার কাছে দেখায়ও না, দুই চোখে সয় না। জানি তো, না সইলেও একটু সয়ে যান। ছেলের বউ তো, কি আর করবেন? নয়তো দিন শেষে মিলেমিশেই থাকতে হবে। দিনের শুরুতেও একে অপরের মুখ দেখতে হবে। কখনো না। যেই ছেলে আমার মায়ের বেদন বোঝে না, সেই ছেলের ত্যাগ করতেও আমার বাধ্য না। আসলেই ভুল করছেন কিন্তু আম্মা। তিনি ইতিমধ্যে যথেষ্ট রেগে গেছেন, তাকে আর রাগিয়েন না। আপনার ছেলে কতটা জিদ্দি সেটা আপনি আমার চেয়েও ভালো জানেন। সে যদি একবার বেরিয়ে যায় আর ফেরাতে পারবেন না বলছি। তাই নাখোশ আর রাগ যাই যা গিয়েছেন পুত্রবধূ পর্যন্তই সীমিত রাখুন। ছেলেকে দূরে সরিয়ে ভুল করবেন না যেন। আপনার ছেলে জেদে আমিও ভয় পাই, জানেন তো। সেদিন ফোনে আমাকে শুধু জিজ্ঞেস করেছিল আমি আসবো কি না। আমি কিন্তু না বলতে ভয় পেয়েছি। কেন জানেন? কারণ আমি জানতাম একবার না বললে সে তার মতো করে সিদ্ধান্ত নিয়ে নেবে। তাই বলেছিলাম একটু সময়ের প্রয়োজন। আর সময় মোতাবেকই আপনার নাখোশ হয়ে হাজির হলাম। মায়ের কাছে ফিরেছিলাম ঠিকই, কিন্তু সংসার ছেড়ে তো আর যায়নি বলুন। তাই তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাও ওনাকে দেইনি। আপনি এই সুযোগ দিয়ে ভুল করবেন না যেন। সে যদি আমার হাত ধরে এই সীমানা ছাড়ে, আমিও তবে আপনার পক্ষে কথা বলার সামর্থ্য ছেড়ে দিব। পাকনা পাকনা কথা দিয়া আমারে গুলাইতে চাইও না। মাথা যা খারাপ করার কইরা দিছো তার। মায়ের বুক খালি করছো। বোঝাতে ব্যর্থ শ্রাবণের মুখে তাচ্ছিল্যকার মৃদু হাসি ফুটে। আমি আপনার বুক খালি নয়, পূর্ণ রাখতে চাইছি। মাথা আমি খারাপ করিনি। একটু লক্ষ্য করলে দেখবেন আমি আসার পর আপনার ছেলে বদলেছে ঠিক, তবে তুলনামূলক শান্ত রূপে ফিরে বদলেছে। আপনার বাড়ি ঘন ঘন বিচার আসার বন্ধ হয়েছে। চেয়ারম্যানের ছেলে অমুককে মেরেছে কথাটা হয়তো এই কয়েক মাসে একবারও জাগেনি কারোর মুখে। আবার বাবা মায়ের ওপর নির্ভরটাও ত্যাগ করেছে নিজের দিকে তাকিয়ে। আত্মনির্ভরযোগ্য হয়ে দায়িত্ব নেয়ার দিকে মনোযোগ দিয়েছে। মায়ের কোল ছেড়ে একটা রাতও বাইরে কাটায়নি। এখন বলবেন না যেন বউয়ের আঁচলে মাথা রেখে ঘুমিয়েছে, তাই বাইরের বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরির নেশা ছেড়েছে। বউ একদমই বাধ্য করেনি। সময়ের ব্যবধানে মানুষের মধ্যে কত রকমের পরিবর্তনই আসে। ভালো মায়ের ভালো ছেলে বলেই হয়তো তার পরিবর্তনটা ভালোর দিকে ছুটে এসছে। হোক সেটা জীবনে কিছু পাওয়ার সূত্র ধরেই। বিয়ের পরেই হয়তো গুরুত্ব বুঝেছে জীবনের, তাই সচেতন হয়েছে। তবুও তো হয়েছে। আপনি তাকে সুযোগ হারা করবেন না। পারভিন হন হন পায়ে রান্নাঘর ছাড়ে। কোনো রকম পরামর্শ কিংবা তর্ক করতে তার রুচিতে বাড়ছে যেন। কিন্তু দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে থাকা পরীর মন বলে অন্য কিছু। পারভিন কথাই পারেনি, তাই হার মেনে চলে গেছে।
হার তো মানতেই হবে, ভাবি তো একটা কথাও মিথ্যা বলেনি। এই পরীর 2 চোখ সাক্ষী। বড় ভাইজান অনেক বদলেছে, বদলে দূরে যায়নি, বরং মায়ের কোলেই মাথা পেতে রেখেছে। তাই পারভিন যেতেই কদম 2 এগিয়ে বাহবা দেয় পরী। ভাবিজান, আপনি একখান মানুষও, এত ভাল লাগে আপনারে। ভাতের লোকমা মুখে তুলতে বিরতি নিয়ে শ্রাবণ জিজ্ঞেস করে, কেন এখন আবার কেমন সেজে গুজে এলাম? আপনার আলাদা কিছু নিয়ে সাজা লাগে না। চেহারা বলেন আর কথাবার্তা বলেন, আপনি এমনিতেই সেরা। সারাক্ষণ সাজগোজ লাইগাই থাকে সব কিছুতে। এত সুন্দর কথা কইলেন না, আম্মাই তো না পাইরা একেবারে চুপ। বাবারে বাবা, সাহসের প্রশংসা না কইরাও পারি না। আল্লাহ কত সাহস যে দিছে আপনারে, আম্মার হাড়িতে হাত বসাইলেন একেবারে। শ্রাবণ মুস্কি হেসে খেতে মনোযোগ দিয়ে জবাবে বলে, সংসার জোড়া দিতে তো আঠা লাগাতেই হবে, হাত গুটিয়ে পেট মুড়িয়ে বসে থাকলে হবে নাকি? এই না হইলে পুত্রবধূ? আফজাল হোসেন হাড়ি আলাদা করতে সায় দেয়নি, বরং বলে দিলেন পারভিনের যদি এত ইচ্ছে হয় একত্রে রান্না বা না খাওয়ার, তবে সে আলাদা হাড়িতে আলাদাভাবে রান্না করে খেতে পারে, কিন্তু সংসার ভাগ কোনো মতেই হবে না। তাই হাত পা গুটিয়েই বসে আছে পারভিন। যেখানে ভোর হলেই রান্নাঘরে পাওয়া যায় তাকে, সেখানে আজ সকাল 8টা বাজতে চলেছে, কিন্তু রান্নাঘরে ছায়াও ফেলেনি সে। ঘর থেকে বের হতেই দেখেনি শ্রাবণ। আফজাল হোসেন পরীকে ডেকে কিছুক্ষণ আগে চা চেয়েছেন। পরী চা করে এনে দিয়ে শ্রাবণের দরজায় নক করে। ইফতেখার এখনো ঘুমালেও শ্রাবণের ঘুম ভেঙেছে ভোরেই। একবার উঠোনে, একবার ছাদে গিয়ে হেঁটে এসেছে শান্ত পরিবেশের সতেজতায়। পরী হয়তো দেখেনি, কিন্তু শ্রাবণ ছাদে থাকাকালে দেখেছে পরীর ঘুম ভেঙেছে। ঢুলতে ঢুলতে পুরাতন ঘরের তালা খুলেছে। ইফতেখারের ঘুমে ব্যাঘাত হবে তাই সে গলা ছেড়ে সাড়া দেয় না, দরজার কড়া নাড়ায়। দরজা খুলে বেরিয়ে দেখে পরী। কি ব্যাপার পরী, কিছু বলবে? ফিসফিস করে পরী, আম্মাই তো আজ রান্না করব না। ভাবিজান, কাকাই কইল আপনি রান্না বান্না করতেন। কি কি কাটা লাগবো কোন আমারে কইরা দেই। কেন রান্না করবে না আম্মা? ওই যে কারণ তো একটাই, গাল ফুলি মাইরা বসে রইছে। শ্রাবণ একবার চাপিয়ে রাখা দরজায় তাকায়। পরক্ষণে পরীর দিকে তাকিয়ে সুস্পষ্ট গলায় সিদ্ধান্ত বর্তায়, যে আফজাল হোসেনের রুম হতে স্পষ্ট শোনা যাবে। আম্মা রান্না না করলে আজ রান্নাই হবে না পরী, সবাই উপোস করো। এটা কি কোন? পরী আবারও ফিসফিস করে। শ্রাবণ একই ধারায় সুস্পষ্ট জবাব দেয়, জি হবে না। এমনি আফজাল হোসেন দরজা খুলে মুখোমুখি হয় শ্রাবণের। তোমার আম্মার করা লাগবো না, তুমিই যাও। আমি গেলে তো সেই রান্না আম্মা খাবে না। একজন না খেলে আমার রান্নাটা সার্থক হবে না, বাকিরাও তৃপ্তি নিয়ে খেতে পারবে না। আম্মা যেহেতু রাগ করেছেই, আমিও রান্না করতে যাব না। আম্মা গেলেই আমি ওনার আগে পিছে কাজ এগিয়ে দিতে প্রস্তুত আছি, নয়তো চুলায় আগুন ধরানোরই প্রয়োজন নেই। সংসারে এমনি যথেষ্ট আগুন ধরে আছে। না গেলে আর কি করার, না খাইয়াই থাকো সব। পরক্ষণে রুমে ফিরতে ফিরতে পারভিনকে বলে, শুনলা তো? পারভিন বলে না কিছুই, তার কিছু বলার কিংবা করার নেই, সব ছেড়ে দিয়েছে সে। পরী মাঝপথ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দূর, আগে জানলে আজানের আগে উঠা এক লোকমা গিলা রোজা থাকতাম। শ্রাবণ মুস্কি হেসে রুমে ফিরে দেখে ইফতেখার সজাগ। তাদের কথা শুনে ঘুম ভেঙে গেছে তার। তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ বলে, কাল রাতেও ভাত খেলেন না রাগ করে, আর আজ তো রান্নাই হবে না। খাবেন কি এবার? উঠে বাজারে গিয়ে দেখুন পরোটা পাওয়া যায় কিনা, নয়তো সব উপোস। ইফতেখার মায়ের রাগের উপর বিরক্ত হয়ে সিলিংয়ে তাকায়। পরী ওদিকে বারান্দা দিয়ে ডাকছে শ্রাবণকে। শ্রাবণ এগিয়ে গেলেই বলে, রাইতে ভাতে পানি ঢালছিলাম ভাবি, পান্তা ভাত, আমি খাইয়া ফেলি। আপনাকে খবর, আপনারা জানেন, রাগারাগি দিয়ে আমার পেট ভরবো না। শ্রাবণ মুস্কি হেসে বলে, যাও খেয়ে নাও যা আছে। কাকার জন্য 2টা রুটি করতেন, ওষুধ খাওয়া লাগবো না, নাস্তা কইরা। পানিটা তো আন্দাজ করতে পারি না, আপনি গোলটা কইরা দিয়া যান, আমি বানাইয়া দেই। লাগবে না, তুমি ভাত খেয়ে নাও, আমি কিনে আনাচ্ছি রুটি। পরক্ষণে ফিরে এসে আবার ইফতেখারের মনোযোগ টেনে নেয়। কি গো, যান না একটু, আবার নাস্তার সময় হয়ে এসছে। মলিন মুখে উঠে বসে ইফতেখার। বাইরে থেকে কিনে আনতে হবে কেন? তুমি রান্না করলে কি হয়? আমার রাগ ভাঙুক আগে। রাগ এমনিই ভাঙবে, 2 একদিন যাক। আব্বা বলেছে না, তো তুমি রান্না করো গিয়া। দুপুরে করব, এখন নাস্তা নিয়ে আসুন আগে। সকালের নাস্তা হয় পরোটা। সবাইকে পরোটা নাস্তা করতে দিয়ে শ্রাবণ নিজ হাতেই পারভিনের জন্য পরোটা নিয়ে যায় এবং এও বলে আসে, দুপুরেও না জানি পরোটাই কিনে আনতে হয় আম্মা, নাস্তা করে নিন। হয়তো একটা ধমক মেরে তাড়াতেন পারভিন,
কিন্তু আফজাল হোসেন সামনে থাকাই দেননি, একইভাবে বসে আছেন। শ্রাবণ চলে গেলে আফজাল হোসেন বলেন, খাইয়া নাও পারবিন, ছেলের বউর উপর রাগ করো না, বুদ্ধিমতী সংসারে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্য খুলছে, আপনিই খান। বৈশা বৈশা তামাশা দেখতে আপনার মজাই লাগছে, আমার এত মজা নাই। নির্লজ্জ মেয়েদের ছেলের বউ মানতে আমারই লজ্জা লাগে। নির্লজ্জ বইল না, বেশ লজ্জাশীল আর আত্মসম্মান সম্পন্ন মেয়েটা, তুমি তারে চেনো নাই। আর কত চেনা বাকি, আর কত চিনতে বলেন? নির্লজ্জ না হইলেই দৌড় দিয়া শ্বশুর বাড়ি ওঠে। ভালো ঘরের মেয়েরা কোনোদিন এমন বেহায়ের মতো ঠাঁই নিত না। সে তো আসে নাই, আমি নিয়ে আসছি। আপনি দুপুরে শ্রাবণে চুলের গোছা খোপায় বেঁধে আঁচল গুজেছে কোমরে, রান্না বসিয়েছে এই কড়া রোদের ঝলকে। গরমে ঘেমে একাকার। ইফতেখার গোসলের জন্য কাজে বিরতি নিয়ে বাড়ি ফিরেছে। গোসলে যাওয়ার আগে শ্রাবণের গলা শুনে রান্নাঘরে উকি দেয়। পরীকে পুঁইশাক ধুয়ে দিতে বলছে ঝটপট, এটা হলেই তার রান্না শেষ। এরই মধ্যে দরজায় দাঁড়িয়ে ইফতেখার প্রশংসা ঢালে। দায়িত্ব নিয়ে নিলে তবে সুন্দর লাগছে দেখতে। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে এদিকে তাকাতেই ওদিকে পরী প্রত্যুত্তর করে, ভাইজান যে কি কন, ভাবি কি জন্য সুন্দর হইতে যাইব? সুন্দরী কইবেন সুন্দরী। সে যাই হোক, রান্নাটা প্রতিদিন তুমিই করো না হয়, মাকে একটু আরাম করার সুযোগ দাও। শ্রাবণ কাজে মনোযোগ দিয়ে প্রত্যুত্তরে বলে, আম্মা দায়িত্ব অর্পণ করলে প্রতিদিনই করব, সমস্যা নেই। তবে বেশি কথা না বলে এবার ছোট ভাইয়ের বউ নিয়ে আসুন, রাগ ভেঙে যেন একত্রে পুত্রবধূদের হাতে দায়িত্ব অর্পণ করতে পারেন। পান্তা চাইলে নুনের প্রস্তাব, এক ঝামেলায় শেষ হচ্ছে না, তুমি আরেক দাবিদার। কথা বলতে বলতে হাত বাড়িয়ে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে ইফতেখার। শ্রাবণ পিছু ফিরে বলে, আবার ফ্যান অন করে কে? ঘেমে তো ভিজে গেছো একেবারে। শ্রাবণ এগিয়ে এসে নিজেই সুইচ অফ করে দেয়। ফ্যানের গরম বাতাসে আরো অশান্তি, আপনি আপনার কাজে যান। ইফতেখারের পিছুই ওদিকে বিপুর দেখা পায় তাদের পুরাতন রুমটায় যেতে। স্কুল থেকে ফিরেছে এক বান্ডেল খাতা হাতে। শ্রাবণ ডেকে বলে, বিপু ভাই, দাওয়াত তো পেলামই না, মিষ্টি খাওয়াবেন কবে? নাকি গলার কাছে ছুরি চালাতে হবে? ঘাড় ঘুরিয়ে একবার পিছু দেখে নেয় ইফতেখারও। বিপু মৃদু হেসে জবাব দিয়ে যায়, আয়োজন করেন আগে, মিষ্টি এমনি চলে আসবে। কি ঠেকা আমার, দাওয়াতই পেলাম না আবার আয়োজন। পরক্ষণে গলা নামিয়ে পাশে থাকা ইফতেখারকে বলে, আপনার বিয়েতেও তো মিষ্টি পাইনি। খাওয়াইনি? মনে পড়ছে না তো। কি পড়ি, মিষ্টি পেয়েছিলে? কই না তো, সব কিপটা গো ভাবি। দুই ভাইয়ের কাছে চকলেট পাওয়ায় নাকানি চুবানি খাওয়ার ব্যাপার, মিষ্টি পাওয়াতে তো বিলাসিতাই। আপাই কয় কথায় কথায়, আমিও তাই অভ্যাসে ধৈর্য নিছি। হাতের গামছা গলায় ঝুলিয়ে ইফতেখার কেটে পড়ে এখান থেকে। মাথায় পানি ঢালি গিয়ে, তোমাদের বকবক আরো গরম লাগছে। শ্রাবণ পিছু বলে দেয়। পারভীনকে গোসলের সময় একটু বের হতে দেখা গেছে। কিছুক্ষণ পরে পরীকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে তার ঘরে। দুই ভাই নিজেদের মতো খেয়ে বেরিয়ে গেছে যার যার কাজে। আফজাল হোসেন একটু দেরি করে বাড়ি ফিরেছে জোহর বাদ, তাই দুপুরের খাবারটা একটু দেরিতে খাওয়া বলতে গেলে সবার শেষে। খেতে বসেছেন তার পুরাতন ঘরটায়, মূলত এখানেই খাওয়া দাওয়া হয়। শ্রাবণ নিজেই থালাবাটি এগিয়ে দিচ্ছে একে একে। ভাতে হাত দিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করেন, তোমার আম্মা খাইছে? জানি না, খাবার পাঠিয়েছিলাম অনেকক্ষণ আগে, যাওয়া হয়নি ওই ঘরে। রাগ কমলে খাইব না আপনা আপনি, উল্টা পাল্টা কইলে মনে ধরো না। রান্না বান্না করতে থাকো পরীকে সাথে নিয়া। পরীকে কেন আব্বা? পরী তো পরীর কাজই করছে, একটু কাজ কি ছেলের বউদের দিয়ে করালে হয় না? ছোট জনকে আনছেন না কেন অযথা? সুযোগে কোপ মারে শ্রাবণ। লোকমা মুখে নিয়েই চোখ তুলে তাকায় আফজাল হোসেন। পরক্ষণে থালায় মনোযোগ দিয়ে শান্ত গলায় জানতে চায়, কার কথা কও? আমার পরে কান্তা ছাড়া আর কে আছে? আমি না হয় নতুন জানি, পাড়ার লোক তো আর নতুন জানছে না। নানান দিকে নানান কথাই উঠছে আগে পিছে। ওসবে ফিরে তাকাইও না, কাহিনী কম হয় নাই, জঘন্য কাহিনী করছে। জঘন্য কাহিনীর দায়টা কিন্তু আপনার পরিবারেরই। জানোয়ার পুষে সম্মান নিয়ে আজ ভারী টানাটানি। গালি দিয়ে না আব্বা, সন্তানদের গালি দিলে তো সেটা নিজের গায়েই ফিরে আসে। বলুন কি আর করবেন, এখন আপনার রক্ত তো, তাই আপনার মতো একই ভুল আপনার সন্তানও করে বসছে। মর্মে আঘাত হানে আফজাল হোসেনের। খাওয়াই বিরতি নিয়ে আবারও তাকায় শ্রাবণের দিকে। মনে আঘাত লেগেছে। শ্রাবণ বুঝতে পেরেছে সেই চোখ দেখে, কিন্তু চোখের গহ্বরে কোনো রাগের উত্তোলন দেখেনি তার বিপরীতে। শ্রাবণ মুখে মুস্কি হাসি টেনে বলে, ভুলের আড়ত তো আর না বাড়ালেই ভালো আব্বা।
একই বাড়ির আরেকটা নারীর সাথে একই ভুল আবার করবেন না যেন। সময় থাকতে নিয়ে আসুন। সমাজে আপনার পদমর্যাদার সময়ও কিন্তু দিন দিন কমে আসছে। সম্মুখে গালি খাওয়ার আগে অধিকারের স্বীকৃতি দেওয়া উত্তম। থমথমে মুখে থালায় তাকায় আফজাল হোসেন। শ্রাবণ নিঃশ্বাস ফেলে বলে, যাই, আম্মা খেয়েছেন কিনা দেখে আসি। আপনার কি লাগবে কোনো কিছু আব্বা? জবাবে মাথাও দুদিকে নেড়ে ভাত তরকারিতে মাখাতে থাকে আফজাল হোসেন। শ্রাবণ 2 কদম এগিয়ে গেলেই পিছু বলেন, কথার মতো রান্নাও বেশ ভালো জানো। শরীফ আহমেদের মেয়েই তো তুমি। হুট করে পিছু ফিরে তাকায় শ্রাবণ। শক্ত চোখ জোড়া উত্ততার সাথে দেখে যায় আফজাল হোসেনের শান্ত চোখের দিকে। কয়েক সেকেন্ড আগেও থমথমে থাকা মুখটায় যেন ভারী স্বস্তিকর এক ছাপ ভেসে আছে আফজাল হোসেনের। অথচ শ্রাবণ চোখে দগ্ধ বিস্ফোরণ ঘটনার উল্লাস। শ্রাবণকে এতদিনে চিনে উঠতে পেরেছে, তবে যে 2 কদম এগিয়েছিল তা পুনরায় অতিক্রম করে পিছু আসে শ্রাবণ। চোখের মতো গলার স্বরও শক্ত হয়ে উঠেছে যেন আফজাল হোসেনকে প্রশ্ন করে, মনে আছে তবে শরীফ আহমেদকে? আফজাল হোসেন হাস্যোজ্জ্বল মুখে উত্তর করার চেষ্টা করে, মনে থাকবো না কে, ভালো বন্ধু ছিলাম আমরা। তাই? কিন্তু আমি তো জানি স্বার্থের কাছে কখনো ভালো বলে কিছু থাকে না। দোকান না থাকলে মানুষ এমনি হারায় যায়, স্বার্থ লাগে না। তা কেমন আছে তোমার আব্বা আম্মা? প্রশ্নটা যদি আজ থেকে প্রায় 30 বছর আগে আপনি নিজেকেই করতেন হয়তো ভালোই দেখতেন। 30-এ আর কেন, 15-20 বছর আগেও যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতেন সুন্দর একটা জবাব পেয়ে যেতেন। আজ খবর নেয়া অহেতুকি নাটকীয় সংলাপ ব্যতীত কিছুই না। তোমার কথা এই বয়স্ক লোকের মাথার উপর দিয়ে উড়ে যায় কখনো কখনো। ভাই বন্ধুর খবর নেওয়াটা কি দোষের দেখাইলো মা? ভাই বন্ধু, তার ছেলের হাসি ঠেসে দেয় শ্রাবণ ঠোঁটের এক কোণে। পরক্ষণে বলে, এত বয়স হওয়ার পরেও যে আপনি ঠিকঠাক নাটক চালিয়ে যেতে পারেন তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু কি বলুন তো আব্বা, এই নাটকগুলো সবার আবেগকে ছুঁয়ে যেতে পারে না। ভাই বন্ধু শব্দটাও আপনার মুখে মানায় না। আপনার সাথে কারো সম্পর্ক ভাই বন্ধু পর্যায়ে পৌঁছাতেই পারে না। বরং প্রতারক খেতাবটাই আপনার পদবী হওয়া বেশ মানানসই। তুমি ভুল বুঝতেছো মা। কি কারণে এমন রাগ হয় বুড়ো বাপের উপর তুমিই ভালো জানো। তাই? সত্যি আপনি জানেন না? আপনি জানেন না তবে শরীফ আহমেদ কেউ? আপনি জানেন না তবে শরীফ আহমেদদের সাথে আপনার পরিচয় সূত্র? আপনি জানেন না তবে শরীফ আহমেদের সাথে আপনার শেষ চুক্তি? এত প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষের মুখে কি আদৌ এই কথা সাজে আব্বা? মনে পড়ে একদা শরীফ আহমেদের কাছে থেকে আপনি কথা নিতে চেয়েছিলেন, ছেলে মেয়ে বিয়ে দিয়ে বন্ধুত্বের সম্পর্কটা পারিবারিক পর্যায়ে নিয়ে আসবেন। তিনি কথা দিয়েছিলেন, আপনার ইচ্ছার সম্মত হয়েছিলেন। অতঃপর বহুদিনের ব্যবধানে কথা রাখতেও সমর্থ হয়েছেন। এই দেখুন তার মেয়ে আজ আপনার ঘরে। আসলে তিনি এমনই, প্রতিশ্রুতি ভঙ্গ করতে ওনাকে কখনোই দেখিনি। যা ওনার দ্বারা সম্ভব না তার প্রতিশ্রুতিও তিনি দিতেন না। ছোটকালে ওনার গলা ঝাপটে না ধরে এই বড় মেয়েটা ঘুমাতো না। চোখ বন্ধের আগে আবদার করতেও ভুলতো না। যদি বলতো তার একটা নতুন কলম চাই, চিপস চকলেট চাই, তিনি বলতেন সকালে অফিস যাওয়ার আগে এনে দিয়ে যাবেন, এবং সকালেই আনতেন। সেই সকাল কখনো বিকেলে গড়ায়নি। আবার যদি বলতো তার রোবোটিক্স খেলনা গাড়ি চাই, তিনি বলতেন এত টাকা তার নেই। ওই গাড়ি কিনতে হলে বেশি টাকার দরকার হয়। বেশি টাকার মালিক তিনি নন, শুধু মেয়ের ক্ষেত্রেই না, প্রতিটি সম্পর্কে প্রতিটি মুহূর্তে তিনি সাধ্যতীত প্রতিশ্রুত হয়েছে এবং রক্ষা করেছে। বন্ধুত্বেরও অমার্জনা করেননি। মেয়ে ঠিকই পৌঁছে গেছে আপনার ঘরে, বন্ধুত্বের সুতো টেনে পরিবার গঠিত হয়েছে। আর আপনি কি করেছেন? প্রতারণা। আমি কোনো প্রতারণা করিনি। এই মুখোশটা শ্রাবণ এক্ষুনি চাইলে টেনে নামিয়ে দিতে পারে আফজল হোসেনের মুখ থেকে। আল্লাহ এমন সুযোগ এই শ্রাবণকে দিয়ে রেখেছেন। স্বল্প সময়ের ব্যবধানে আপনার ইউনিয়নের আনাচে কানাচেতে আগুনের ফুলকির মতো জ্বলে ছড়িয়ে পড়তে পারে আপনার ইজ্জতের ফুলকি। ফাতিহা নামটাই তার জ্বলন্ত প্রমাণ। আপনার সেই দিনের কৃতকর্মের কথা কিন্তু মানুষ ভুলে যায়নি। সুযোগ পেলেই উতলে ওঠে তাদের মন। আপনার পেছনে যে বাপ তুলেও আপনাকে গালি দিতে বাধা পায় না লোকে, তা হয়তো জেনেও মানতে নারাজ আপনি। সুতরাং বুঝতেই পারছেন, শ্রাবণ একটা কথা রটিয়ে গেলে তা বিশ্বাসে মিলিয়ে নিতে এই মানুষগুলো কতটা সময় নেবে।
শ্রাবণ একটু উস্কে দিয়ে এলে আপনার ঘর বাড়িতে ভাঙাভাঙি করতেও খুব বেশি সময় লাগবে না, কেননা শ্রাবণ আপনারই ঘরের সদস্য, আপনারই পুত্রবধূ বলে কথা। আফজাল হোসেনের থমথমে মুখ দেখে তাচ্ছিল্য ভরে আরো একবার কোণঠাসা হাসে শ্রাবণ। পরক্ষণেই বলে, বেশি ভাববেন না আব্বা, বয়স হয়েছে আপনার, দুর্ঘটনা যে কোনো সময় একটা ঘটে যেতে পারে। এত দুশ্চিন্তা করলে আমি সাবধান করছি মাত্র আপনাকে। এত প্রত্যক্ষ মিথ্যাচার আমার প্রাণের সয় না। আবার ফাতিহা নামক নারীর সাথে যে প্রতারণা হয়েছে, সেই যন্ত্রণাই তো আপনার জীবনের অন্তিমের শেষ হবে না। একটা অবহেলিত নারীর অব্যক্ত অভিশাপ কিন্তু ঠিকই লেপ্টে আছে আপনার এত ধন দৌলতের শিরাগুচ্ছে, যার কারণে সব থেকেও সুখ জিনিসটাই নেই হয়ে আছে আপনার সাজানোই সংসারে। এই অসুখ কোনো ঔষধেও কাজ করবে না। কথা শেষ করে হন হন পায়ে বেরিয়ে আসে শ্রাবণ। উঠোনে ইফতেখারকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা থমকে যায় তার চোখ। একবার তাকিয়েও যে ক্ষিপ্ততা নিয়ে বেরিয়ে এসেছিল তা কিছুটা কমিয়ে নিয়ে হেঁটে যায় দালানে। মনের ভিতর কেমন হাঁসফাঁস লাগে। সে কখন এলো, কথাবার্তা শুনে ফেললো নাকি কিছু? কেমন করে তাকিয়েছিল যে তার দিকে। ভাবতে ভাবতে পারভিনের ঘরে এসে উকি দেয়। বিছানার কোণে ভাত রাখা, পারভিন নেই রুমে, বাথরুমে গেছে হয়তো। শ্রাবণ আর একটু এগিয়ে অর্পার ঘরে আসে। অর্পা স্কুলে। পরি দুপুরের খাবার খেয়ে গরমের উত্তাপ হতে স্বস্তি পেতে ঠান্ডা মেঝেতে বালিশ পেতে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। উপরের শোষ শব্দে চলছে বৈদ্যুতিক পাখা। শ্রাবণ খাটের এক কোণে পাখার নিচে বসে একটু জিরিয়ে নিতে অপলক দৃষ্টি স্থির রাখে জানালার বাইরে। মনের ক্ষিপ্ততার রেশ কমিয়ে আনে ধীরে ধীরে। ভাবে আবার ইফতেখারের দাঁড়িয়ে থাকা নিয়েও। সে একটুও আগে বেরিয়ে এখনই ফিরে এলো কেন? কি না কি শুনলো তাই ভাবছে তাকে। আব্বার সাথে আবার এসব বিষয় ঘাটতে চলে যায়নি তো ওদিকে? এমনটা মনে হতেই শ্রাবণ দ্রুত উঠে যায় বসা থেকে। অর্পার রুম ছেড়ে বেরিয়ে আসে পুরাতন ঘরের উদ্দেশ্যে। এরই মধ্যে তাকে পারভিন উঠোন পেরিয়ে ওদিকে যাচ্ছে। আর তাদের নিজেদের ঘরে ফ্যান চলছে। তাহলে ইফতেখার আফজাল হোসেনের নিকট যায়নি, রুমেই আছে। শ্রাবণ পায়ের ব্যস্ততা কমিয়ে নিজেদের ঘরেই যায় দরজা ঠেলে। ফ্যানের নিচে ভাবুক বেশে বসে আছে ইফতেখার। শ্রাবণের প্রবেশে দরজার দিকে তাকায়। শ্রাবণ জিজ্ঞেস করে, তখন তাড়াহুড়ো করে বেরিয়ে আবার চলে এলেন যে এক্ষুনি? কাজ শেষ তাই এসে পড়েছি। রোদে অযথা ঘাম ঝরানোর কি দরকার? না, ঠিকই আছে, ঘুমিয়ে থাকুন, একটু ভালো লাগবে। তুমি আব্বার সাথে এভাবে কেন কথা বলো? শ্রাবণের হৃদয় কিছুটা ধুক করে ওঠে। নিশ্চিত সে শুনেছে কিছু, কিন্তু সে তো চায়নি ইফতেখার কিছু জেনে উঠুক। জবাবে কিছুই বলে না শ্রাবণ। তাকায়ও না তার দিকে। থমথমে মুখে ঝাড়ু হাতে নিয়ে মেঝের ধুলো সরাতে থাকে। তারও মেঝেতে একটু ঘুমানো দরকার, ঠান্ডা লাগবে। ইফতেখার কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, বলে, শ্রাবণ, কোনো একটা ব্যাপার নিয়ে এত মাতামাতি ভালো না। তুমি কিন্তু জানো না আব্বা যে আম্মাকে ঘরে তুলতে চেয়েছিল? না জেনে এই বিষয়টা টেনে কেন বারবার খারাপ আচরণ করো তুমি আব্বার সাথে? শ্রাবণ স্বস্তি পায় এই ভেবে যে আগের কথাগুলো সে কিছুই শোনেনি, তবে শেষ কিছু শুনেছে এবং তার প্রতিক্রিয়া লক্ষ্য করেছে ঠিকই। তাই এবার জবাবে কিছু বলে সে। আমি নিজের কানেই তো শুনেছি তিনি আপনাকে নিষেধ করেছেন আম্মাকে ঘরে ডাকতে। আপনি আমায় ভুল ভাবনায় পড়তে ডাকবেন না তাই। ইফতেখার হতাশিত গলায় বলে, হ্যাঁ করেছিলেন আমাকে নিষেধ, কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি শ্রাবণ। তিনি চেয়েছেন আম্মা আসুক, আশ্রমে কথা বলে এসেছেন, যেটা তোমার জানা নেই। তোমার সমস্যা হচ্ছে তুমি শুধুমাত্র ভুলের মধ্যেই স্থির থাকতে চাইছো। আমার কথা বিশ্বাস না হলে তুমি সেখানেই জিজ্ঞেস করে এসো। আব্বা ঠিকই চেয়েছেন ওনাকে নিয়ে আসতে। আশ্রমে কথাও বলে এসেছেন। তারা বলেছিল এলাকায় লোক পাঠাবে, খবর নেবে, যাচাইয়ের পর আম্মার ছাড়পত্র দিবে। আমরাও অপেক্ষা করছিলাম তাদের আসার। নয়তো মৃত্যুর পরই তারা ওনাকে দিতে রাজি হতো। হয়েছে, বাদ দিন, এখন আর ওসব বলে লাভ নেই। লাভ না থাকলেও তো কথায় কথায় হেও করছো, অপমান করছো। একটা মানুষকে বারবার এমন আচরণের সম্মুখীন করার তো কোনো মানে হয় না। আব্বা তোমাকে একটু বেশি পছন্দ করেন এই বলে একটা ধমক পর্যন্ত দেন না। আমাদের ভাই বোনদেরকে হলে পরিস্থিতি অন্যরকম হতো। আদর করে যখন আদরের মর্যাদাটুকু দিও। সকলের কাছে অপছন্দের হয়ে উঠলে সম্পর্ক অনর্থক হয়ে ওঠে। মা এমনিতেই অসন্তুষ্ট তোমার উপর। আব্বাও যেন এমন না হন, তোমার সেদিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। পছন্দের মানুষের কাছে অপছন্দনীয় কাজ কেউই প্রত্যাশা করে না। আপনার কাছে অপছন্দের হয়ে যাচ্ছি, সেটাই স্পষ্ট করতে চাইছেন কি? এক কথাই তো বললাম, শুধু আমি কেন, তোমার মাও অসন্তুষ্ট হবেন অপ্রত্যাশিত প্রাপ্তিতে। বেশ, তো সকলকে স্পষ্ট করাটাই বুঝি স্ত্রী জাতের কর্তব্য। মাথায় রাখলাম আপনার কথা। কথার সংক্ষিপ্তকরণে ইচ্ছাকৃত কিছুটা অভিমান ঢেলে দেয় শ্রাবণ। ইফতেখার কিছুটা বিরক্ত হয় গুরুত্বপূর্ণ বিষয়ে অভিমানের উপস্থিতি দেখে।
নিজেই চুপ হয়ে যায়। তাই কিছু না বললেও ঝামেলা বৃদ্ধির শঙ্কা, আর কিছু বলতে গেলে অভিমানের জন্ম। সে যা বোঝাতে চাইলো তাই মাঝখানে ফাঁদে পড়ে রইল। শ্রাবণ ঝাড়ু রেখে বালিশ ফেলে দেয় মেঝেতে। এখানে শুয়ে পড়তে দেখেই সে জিজ্ঞেস করে, নিচে ঘুমোচ্ছ কেন? মেঝে ঠান্ডা আছে, ওপরে অত গরম না। শ্রাবণ কোনো জবাবই দেয় না। আর চোখ বুঝেছে তো বুঝেছেই, কথা বলতে একদম ইচ্ছে করছে না তার। ইফতেখার কিছুক্ষণ বসে থাকে জিরোতে। পুরোটা সময় চোখ দুটো স্থির রাখে শ্রাবণের মুখপানে। পরক্ষণে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়, দরজাটা ঠিকঠাক চাপিয়ে রেখে। খাওয়ার পর আফজাল হোসেন বসে থাকেন টিন চালার ঘরের বারান্দায়। থালাবাটি পারভিন নিজেই গুছিয়ে রেখেছে। তিনি আরেকবার জিজ্ঞেস করেছেন পারভিন খেয়েছে কিনা। জবাবে না বলতেই হুকুম করেন খেয়ে নিতে। চুপচাপ খেতে চলে যায় পারভিন। আফজাল হোসেন দাঁত খিলাতে খিলাতে তাকিয়ে থাকেন শূন্য উঠোনটায়। মন জমিনে আওড়ে তুলেন পুরনো সম্পর্কের পাতা, প্রায় 30 বছর আগের কথা। রাজনীতি নিয়ে আগে থেকেই ছোটাছুটি আফজাল হোসেনের, আর রাজনীতির সূত্র ধরেই একবার দুর্ঘটনার শিকার হন তিনি। প্রয়োজনীয় কাজে শহরের রাস্তা অতিক্রমে রাজনীতিতে জড়িত প্রতিপক্ষ দল দ্বারা হঠাৎ ধুমধাম জখমের শিকার হয়ে যান। আক্রমণ করেই জনচোখে পড়ার আগে পালিয়ে যায় আক্রমণকারীরা। তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা হতে তুলে সেদিন হাসপাতালে ভর্তি করেছিল অপরিচিত শরীফ আহমেদ। রক্তদানও করেছিল, চিকিৎসা ব্যবস্থাও করেছিল নিজের পকেটের অর্থ থেকে। সেখান থেকে শরীফ আহমেদের সাথে বন্ধুত্বের সৃষ্টি। তখন নতুন বিবাহিত আফজাল হোসেন আর অবিবাহিত শরীফ আহমেদ। একদিকে বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে, অন্যদিকে নিজ ঘরের সন্তানের আগমনী বার্তা পেয়ে এক পর্যায়ে আফজাল হোসেন প্রতিশ্রুতি চায় শরীফ আহমেদের কাছে। তার জোড়াজুড়িতে বন্ধুত্বের খাতিরে শরীফ আহমেদ প্রতিশ্রুত হয়, হয়তো ছেলে দিয়ে তার ঘরে মেয়ে আনবে, আর না হয় আফজাল আহমেদের ছেলে বড় আর তার মেয়ে ছোট হলে মেয়ে পাঠিয়ে দিবে। অথচ তখন পর্যন্ত শরীফ আহমেদ ছিল এই শহরের আগন্তুক। কর্মসন্ধানেই ঠাঁই গেড়েছিল অপরিচিত শহরের বুকে। বিয়ে তো দূর, নিজের নির্দিষ্ট কোনো আশ্রয়স্থলের ব্যবস্থাই করতে পারছিল না শরীফ আহমেদ। পরক্ষণে চাকরি নির্ভর হয়ে পরিবার গঠনের জন্য ভাবে। মেয়ে পছন্দ করে বিয়ে করে ভাড়া বাড়িতে থেকেই। তাদের তখন জেলায় জমির দখলদারি চলছে। ঝামেলাপূর্ণ এলাকা ছেড়ে চেয়েছিল উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটা বিক্রি করে কোনো উন্নত জায়গায় নিজের এক টুকরো বাড়ি করতে। ঢাকার পার্শ্ব